দেবতা যদ্যপি পারে বদলাতে রাজা, পারে না বদলাতে শাসন, এমনই এ মজা। আজ মনোজ মিত্রের প্রয়াণের দিনে তার রাজদর্শন নাটকের এই সংলাপটা বড্ড বেশি করে মনে পড়ছে। আরজিকর কাণ্ডের পর এত তোলপাড়, এত আশ্বাস, এত প্রতিশ্রুতি, কিন্তু দিনের শেষে সরকারি হাসপাতালের ছবিটা কি বদলেছে? দিন হাঁটার পর এবার ক্যানিং মহকুমা হাসপাতালে যে ঘটনা ঘটল সেই নিয়েই এই অনুষ্ঠানের প্রথম প্রশ্ন। দিন হাঁটার পর এবার ক্যানিং আরজিকর কাণ্ডের পরেও সরকারি হাসপাতালের নিরাপত্তা ফেরাতে ব্যবস্থা নেয় অ্যাসিস্ট্যান্ট সুপারকে খুনের হুমকি। অভিযুক্ত তৃণমূল নেতা, শাসক দলের বিধায়কের ভাগ্নে। শাসক নেতাদের দাপাদাপি বন্ধ না হলে আদৌ সরকারি হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে কি? দ্বিতীয় প্রশ্ন। ক্যানিংয়ে হাসপাতালে ঢুকে অ্যাসিস্ট্যান্ট সুপারকে শাসানি তৃণমূল নেতার। পুলিশি নিরাপত্তায় কাজে আসতে হলো অ্যাসিস্ট্যান্ট সুপারকে। সিএমওএইচ পুলিশকে জানানোর পরেও শাসক নেতা বলেই কি এখনো হাত পা গুটিয়ে বসে আছে পুলিশ? তৃতীয় প্রশ্ন। বেসরকারি হাসপাতালের মুনাফা হচ্ছে ডাক্তারদের আন্দোলনে। আরজিকর কাণ্ডের পর অভিযোগ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এবার বেসরকারি ওষুধের দোকানের বিজ্ঞাপন দিয়ে ক্যানিংয়ে সরকারি হাসপাতালে ফ্লেক্স লাগালেন খোদ তৃণমূল বিধায়ক। কোন অঙ্কে বেসরকারি ওষুধের দোকানের প্রচার চালাতে হচ্ছে একজন বিধায়ককে? চতুর্থ প্রশ্ন। জেলায় জেলায় চুরি হয়ে যাচ্ছে তরুণের স্বপ্ন। মুহূর্তে গায়েব পড়ুয়াদের ট্যাব কেনার কোটি কোটি টাকা। লোপাট হওয়া টাকা ক্রেডিট হচ্ছে বিহারের অ্যাকাউন্টে। সরকারি পোর্টালেই টাকা লুট হলে মানুষ ভরসা রাখবে কার ওপর? পঞ্চম। সরকারি পোর্টালে ঢুকে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট নম্বর বদলে দিচ্ছে প্রতারকরা। ঘটনায় গ্রেফতার 4 জনকে জেরা করে দাবি পুলিশে। প্রতারণা চক্রের শস্যের মধ্যে ভূত লুকিয়ে নেই তো? আদৌ উদ্ধার করা যাবে মানুষের করের এই কোটি কোটি টাকা? তবে শুরুতেই আপনাদের দেখাবো কর্মীদের স্পষ্ট হাজিরার নির্দেশ দিতেই শাসক নেতার খুনের হুমকির মুখে পড়তে হলো ক্যানিং হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারকে। দেখুন। কোথাও তো সেফটি সিকিউরিটি দরকার হয়, কারণ এত দূর থেকে আসছি, প্লাস রাস্তাতে আসছি। আরজিকর মেডিকেল কলেজে ভয়ঙ্কর ঘটনার পর থেকে বারবার হাসপাতালে বহিরাগতদের প্রবেশ আটকানোর ওপরে জোর দেওয়ার কথা বলা হচ্ছে, থ্রেট কালচার বন্ধের কথা বলা হচ্ছে, কিন্তু দিনহাটা থেকে ক্যানিং যে ছবিটা উঠে আসছে তা ভয়ঙ্কর। একেবারে সরকারি হাসপাতালে ঢুকে চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীদের হুমকি দিচ্ছেন তৃণমূলের নেতারা। ক্যানিং মহকুমা হাসপাতালে ঢুকে খোদ সহকারী সুপারকেই প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল বিধায়কের ভাগ্নের বিরুদ্ধে, যিনি তৃণমূলের পঞ্চায়েত সদস্য। এই তন্ময় দাস বলে একজনের নাম উল্লেখ করেছেন, এই ব্যক্তিটি আপনাদের হাসপাতালের কেউ? না না না, হসপিটালে কেউ না। তাহলে তার ভূমিকাটা কি আপনাদের হাসপাতালে? তাকে আমি গত 1-1.5 বছর ধরে আছি, তাকে আমি লোকালি দেখতে পাই। সে আসে হসপিটালে সুপারস্টারের সাথে দেখা করে। দক্ষিণ 24 পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে চিঠি দিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালের সহকারী সুপার সৌরভ কুমার দাস অভিযোগ করেছেন, হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে চুক্তিভিত্তিক সাফাই কর্মী ও নিরাপত্তা রক্ষীদের ডিউটি রস্টারে অদলবদল করা হয়। কাজে না এলেও বেতনের বিলে সই করে দিতে দেওয়া হয় চাপ। এরকমই নানা অনিয়ম গত 1 বছরে তার নজরে আসে। আর এসবের বিরোধিতা করাতেই তৃণমূলের পঞ্চায়েত সদস্য তন্ময় দাস চুক্তিভিত্তিক সাফাই কর্মী এবং নিরাপত্তা রক্ষীদের একাংশকে সঙ্গে নিয়ে 11 তারিখ হাসপাতালে ঢুকে তাকে প্রাণে মারার হুমকি দেন। আমি একটা সিস্টেমে কাজ করতে চাই, সুষ্ঠুভাবে কাজ করতে চাই, কারণ আমি কোনো জিনিস যখন ভেরিফাই বা ডকুমেন্টেড করছি সেটা আমার গোচরে থাকা উচিত এবং আমি ওয়েল অ্যাওয়ার হওয়া উচিত। যার ডে অফ আছে সে চলে এলো, আর যার ডিউটি আছে সে বাইরে গিয়ে কোনো ক্রিমিনাল ক্রাইম করলো বা হোয়াট এভার, তার কোনো ভগবান না করুক, উপরওয়াল না করুক, দুর্ঘটনা ঘটলো, আবার ডে অফে যখন সে আসবে, সে যদি কোনো কাজ করে, তখন আমি যদি কোনো পুলিশ আধিকারিকের কাছে যাই কমপ্লেন দিয়ে হসপিটাল কর্তৃপক্ষ, সে তো বলবে আমি ডে অফ ছিলাম। মানুষের সমস্যা হতেই পারে, এবারে একজনের জায়গায় একজন এসে ম্যানেজ করে দিচ্ছে, ওই সেই জায়গাটা তো ফাঁকা নেই, আমরা তো ম্যানেজ করে দিচ্ছি, যার ডিউটি সেই করে। এবার বিপদের সময় তো একজনের ম্যানেজ করতেই হবে, না করলে তাহলে তো জায়গাটা ফাঁকা থাকছে। আমরা জানিয়েছিলাম, দিবুদা লাস্টে গেল যে বলছে কি সমস্যা হচ্ছে, উনিও জানতে চাইল, উনি হুমকি দেয়নি, উনি জাস্ট জিজ্ঞাসা করতে গেছিল যে তোমরা তো এর তো এমএলএর সোর্সে সবাই ঢুকেছি আমরা, এবারে কি সমস্যা যে না হয়েছে উনি জানতে গেছিল। আমরা এমএলএকেও জানিয়েছি, সুপারকেও জানিয়েছি, অ্যাসিস্ট্যান্ট সুপারকেও জানিয়েছি, আমরা এমএলএ সোর্সেই এসছি। এবার কোম্পানি আমাদের রেখেছে এখানটায়, কোম্পানিকেও জানানো হয়েছে, কোম্পানি বলছে ঠিক আছে আমরা দেখছি, সুপারের সঙ্গে কথা বলছি। এই পরিস্থিতিতে আতঙ্কে মঙ্গলবার পুলিশি নিরাপত্তা নিয়ে হাসপাতালে ঢুকতে হলো সহকারী সুপারকে। ঘটনার পর কেটে গিয়েছে 24 ঘন্টা,
ক্যানিং হাসপাতালের সহকারী সুপার সৌরভ কুমার দাস তিনি আজকেও ডিউটিতে এসেছেন। তবে ক্যানিং থানার পুলিশ বাহিনী তার জন্য একটা নিরাপত্তার বন্দোবস্ত করেছে। ক্যানিং থানার পুলিশকে সঙ্গে নিয়ে তাকে ডিউটিতে আসতে হচ্ছে। সহকারী সুপারের অভিযোগ, তাকে জোর করে নিয়ম ভেঙে হাসপাতালে আয়া ঢুকতেও বাধ্য করা হচ্ছে। সিএম স্যারকে জানিয়েছি ফার্স্ট, তারপরে এসডিও, এসডিপিও এবং আইসি কে ফোনে জানিয়েছি। এসডিও, এসডিপিও কে আমরা মেল করে দিয়েছি আমাদের কমপ্লেনের একটা, যেটা সৌরভ আমাকে দিয়েছিল। এটা কখনোই আমরা আশা করি না যে এরকম ঘটনা হাসপাতালে ঘটবে। প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন যা সিদ্ধান্ত নেবে সেটাই। এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে মঙ্গলবার পৌঁছয় এবিপি আনন্দ, কিন্তু তার খোঁজ মেলেনি। ফোনে যোগাযোগ করা হলে মন্তব্য করতে চাননি তৃণমূল নেতা। হাসপাতালের মতো সংবেদনশীল বিষয় নিয়ে দল কথা বলতে নিষেধ করেছে বলে জানিয়েছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। থ্রেট কালচার থাকবেই, সমস্যার সমাধান হচ্ছে দফা এক দাবি এক, মমতার পদত্যাগ। এগুলো সব ব্যাপারটা রাজনীতির বিষয় নয়। স্থানীয় কোনো সমস্যা ছিল, স্থানীয় হাসপাতাল জনিত কোনো সমস্যা সেখানে হয়েছে। পুলিশি নিরাপত্তা নিয়ে হাসপাতাল ছাড়েন সহকারী সুপার। সন্দীপ সরকার, উজ্জ্বল মুখোপাধ্যায়, শান্তনু নস্কর, এবিপি আনন্দ। দেখুন, ক্যানিং মহকুমা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারের অপরাধটা ঠিক কী ছিল? আরজি করের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভদ্রলোক জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের সিকিউরিটি ভিজিটের পর বহিরাগতদের বিনা অনুমতিতে হাসপাতালে ঢোকা বন্ধ করতে হাজিরা সংক্রান্ত একেবারে রুটিন কিছু ব্যবস্থা নিয়েছিলেন। ব্যাস এটুকুই। সেই কর্তব্যটুকু করার জন্য তৃণমূল বিধায়কের ভাগ্নে, তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাসপাতালের মধ্যে ঢুকে তাকে প্রাণনাশের হুমকি দিলেন। এখানেই শেষ হয় না। এক্ষুনি এই অনুষ্ঠানের শুরুতেই আবার দেখাবো যে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ন্যায্য মূল্যের যে ওষুধের দোকান, তার পাশে রীতিমতো ফ্লেক্স ছাপিয়ে এলাকার তৃণমূল বিধায়কের নাম করে পরামর্শ দেওয়া হচ্ছে কোন কোন বেসরকারি ওষুধের দোকানে রাতে সরকারি হাসপাতালের রোগীদের ওষুধ কিনতে যাওয়া উচিত। ভাবুন একবার। আমার প্রশ্নটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে কোন বাধ্যবাধকতা থেকে একজন বিধায়ককে ঠিক ন্যায্য মূল্যের ওষুধের দোকানের পাশে নিজের নামে ফ্লেক্স ছাপিয়ে বলে দিতে হয় যে রাতে এই ওষুধের, যেগুলো প্রত্যেকটা বেসরকারি দোকান, সেই দোকানে রোগীদের ওষুধ কিনতে যাওয়া উচিত। কোন দিকে যাচ্ছি আমরা? দেখুন, কিছু কিছু কিনতে হয়, হ্যাঁ কিনতে হয়েছে, স্যালাইন কিনতে হয়েছে, ইনজেকশন কিনতে হয়েছে, লিখে দেয় যেগুলো সেগুলো বাইরে থেকে নিতে হয়, বাইরে ফার্মেসি থেকে। সরকারি না, ওগুলো পয়সা দিয়ে কিনতে হয়। ওই লিস্ট অনুপাতে সেরাম হিসেবে ডেলি একটা করে খোলা থাকে। ক্যানিং মহকুমা হাসপাতালে ঢুকে সহকারী সুপারকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে তোলপাড়। ঘটনায় নাম জড়িয়েছে খোদ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের। এই পরিস্থিতিতে চাঞ্চল্যকর ছবি ধরা পড়ল এই হাসপাতালেই, একেবারে মাদার অ্যান্ড চাইল্ড হাব ভবনের সামনে। হাসপাতালের ভেতরে ন্যায্য মূল্যের দোকান আছে, যার ফ্লেক্সে লেখা 83% ছাড়ে মিলবে ওষুধ। তার পাশেই জলজল করছে আরও একটা তালিকা। তালিকার ওপরে লেখা রাত্রিকালীন ওষুধ পরিষেবার তালিকা সূচি। একেবারে ডিউটি রস্টারের মতো করে উল্লেখ করা রাতে কবে কোন বেসরকারি ওষুধের দোকান খোলা থাকবে। নিচে রয়েছে খোদ ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের নাম। রোগীরা বলছেন তারা সব ওষুধ হাসপাতাল থেকে পান না, তাই বাইরে কিনতে যেতে হয়। হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকান যারা খুলেছেন তারা বলছেন তারা সদ্য টেন্ডার পেয়েছেন, 83% ছাড়ে তাদেরকে ওষুধ দিতে হচ্ছে। তাই অনেক ওষুধ রয়েছে যেটা এই বিপুল পরিমাণ ছাড় দিয়ে তাদের পক্ষে সরবরাহ করা সম্ভব নয়। তাই রোগীদের বাইরে চলে যেতে হচ্ছে ওষুধ কিনতে। কিন্তু কে যাবেন, কোথায় যাবেন, কখন ওষুধের দোকান খোলা থাকবে, সেই তালিকাটা একেবারে এখানে টাঙিয়ে দেওয়া আছে মহকুমা হাসপাতালে ন্যায্য মূল্যে ওষুধের দোকানের বোর্ডের পাশেই। প্রথম যখন ভর্তি করেছি তখন বেডে যখন ওরা ভর্তি নিয়েছে তখন মানে সিজার করার জন্য মনে হয় কি ওষুধ লাগে, তখন কি বাইরে থেকে ওরা স্লিপ করে দিয়েছে ভিতর থেকে, সেটা আমি বাইরে থেকে কিনে নিয়েছি রাতে। খোদ সরকারি হাসপাতালের মধ্যে বেসরকারি ওষুধের দোকানের এই ফলাও প্রচার। তার নিচে আবার তৃণমূল বিধায়কের নাম, ফোন নাম্বার দেওয়ার ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন জুনিয়র ও সিনিয়র চিকিৎসকেরা। বিস্ময়কর ঘটনা। রোগী কল্যাণ সমিতি যেটা রয়েছে সেখানে রোগীর প্রতিনিধি, রোগীর বাড়ির লোক এবং ডাক্তারদের প্রতিনিধি এবং গ্রাউন্ড লেভেল কর্মীরা যদি না থাকে তাহলে এই ধরনের অনিয়ম বেনিয়ম এবং অনিয়ম বেনিয়মের আড়ালে যে দুর্নীতি, এটা চলতেই থাকবে। যদি ধরুন ওষুধের দোকানের ক্ষেত্রে হাসপাতালের মধ্যে এরকম একটা তালিকা লাগিয়ে দেওয়া হয় কোথায় পাওয়া যাবে, তাহলে হাসপাতালে চিকিৎসার অন্য কিছু যে বিষয়, ধরুন কোনো চিকিৎসার অপারেশন বা এসব কিছু, সেই সব কিছু হাসপাতালে না হলে কোনো নার্সিংহোমে যাওয়া যেতে পারে, তারও কি তালিকা আমরা আগামী দিনে দেখতে পাবো?
রাতেও খোলা থাকে হাসপাতালের ভেতরে ন্যায্য মূল্যের ওষুধের দোকান। কিন্তু রোগীর আত্মীয়দের দাবি, শুধু রাতে নয়, দিনেও তাদের অনেক সময় ছুটতে হয় বেসরকারি ওষুধের দোকানে। স্যালাইন থেকে শুরু করে অ্যান্টিবায়োটিক, কাশির ওষুধ, রক্তপাত বন্ধ করার জন্য ওষুধ, এ ধরনের নানান প্রেসক্রিপশন নিয়ে, মূলত সরকারি হাসপাতালেরই প্রেসক্রিপশন নিয়ে রোগীরা আসছেন এবং এসে তারা বেসরকারি যে ওষুধের দোকান রয়েছে হাসপাতালের আশপাশে সেখান থেকে ওষুধ নিচ্ছেন এবং মোটামুটি শুধু রাতের বেলা নয়, এই ছবি দিনের বেলা। আগে সিস্টেম ছিল সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা, তারপর এখন এই 2 মাস ধরে নিয়ম এমএলএ সাহেব নিয়ম করে দিয়েছে, এক এক দিন এক একটা ডিউটি থাকবে, মাসে 3টে ডিউটি পড়ে আমাদের, নাইট সারা রাত 24 ঘন্টা সারাক্ষণ একদম সারাদিন খোলা থাকে। ওষুধ কম বেশি সব ধরনের পাওয়া যায়। পেশেন্ট পার্টিদের বাইরে যেতে হয় কেন স্যার? কিছু কিছু মেডিসিন ধরুন মানে ওগুলো 83, যেহেতু আমি এখন যে নতুন যে টেন্ডারটা পেয়েছে সেটা 83% পর্যন্ত ডিসকাউন্ট করা হয়েছে, ঠিক আছে? এবার কিছু কিছু মেডিসিন 83% আনতে পারছে না, বুঝতে পারছেন তো? এবার সেগুলোর জন্য ওটা বাইরে থেকে নিতে হচ্ছে। আরজিকর কাণ্ডের পর যে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেন মমতা বন্দ্যোপাধ্যায়, ক্যানিং মহকুমা হাসপাতালের সুপারের দাবি 2-3 মাস আগে সেই রোগী কল্যাণ সমিতির মিটিংয়েই বেসরকারি ওষুধের দোকানের এই তালিকা তৈরি করা হয়। বেশ কিছু কমপ্লেন আছে যে রাত্রে দোকান খোলা থাকছে না, সেটা আমি জানিয়েছিলাম আমার আরকেএস মিটিং এ, যাতে এমার্জেন্সি ভাবে খুলে রাখা যায় ওষুধ দোকান রাত্রে 24 আওয়ার্স। আচ্ছা, এই সিদ্ধান্তটা আরকেএস এর তরফ থেকে আপনারা নিয়েছেন? আরকেএস এর তরফ থেকে নেওয়া হয়েছে। যদিও এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস, সন্দীপ সরকার, শান্তনু নস্কর, এবিপি আনন্দ। আমি অর্ণব সাহাকে দিয়ে শুরু করবো। অর্ণববাবু, আফসোসটা কি জানেন, যে আরজিকরের ঘটনার পর সেই ঘটনা থেকে, মারাত্মক ঘটনা থেকে আমরা 1 ছটাক শিক্ষা তো নিলামও না, প্রত্যেকটা বিচ্যুতি হচ্ছে শাসক দলের নেতৃত্বে। আজকে অ্যাসিস্ট্যান্ট সুপার বিস্তারিতভাবে আমরা কাগজপত্র দেখেছি, একেবারে মানে যিনি এসেছেন তিনি সই করবেন, এই স্বাভাবিক আইনি প্রক্রিয়াটা দেখলেন যে সাউন্ড বাইটে আরেকজন ইন্টারভিউতে বলছেন যে ওর জায়গায় তো আমি এসেছি, তাতে হয়েছে কি? অর্থাৎ একটা রুটিন বিষয়, যে এসছেন সে সই করবেন, এইটুকু করতে গিয়ে হাসপাতালের মধ্যে দাঁড়িয়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। সুমনদা, আপনি এর আগে এখানেই দেখেছি যে দিনহাটা হসপিটালে এরকম একটা ঘটনা ঘটেছে, আপনারা ফুটেজও দেখিয়েছেন, সেখানে সে হুমকি দেওয়া হচ্ছে বা এরকম হচ্ছে। দেখুন, এই যে 3 মাসের আন্দোলন, আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থার অনেক খামতিগুলোকে সামনে নিয়ে এসেছে। আবার একই সঙ্গে এটাও কিন্তু সত্যি কথা, বিশেষত জেলায় বা মফস্বলে যে সমস্ত হসপিটালগুলো আছে, স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে, সেই স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সরকারি ব্যবস্থায় যুক্ত যে চিকিৎসকেরা রয়েছেন তাদেরও অনেক ম্যাল প্র্যাকটিস সামনে চলে এসেছে। যেমন ওইখানে একটা অভিযোগ এসেছিল, আপনারা তো মনে আছে, যে ডাক্তারবাবুকে বলা হচ্ছে যে 6টা থেকে এসে আউটডোরে বসে রয়েছে পেশেন্টরা, কিন্তু আপনি আসছেন 12টার সময়। বাবু, আমি একদম আপনার, কিন্তু যে রাজ্যে আইনের শাসন আছে সেই রাজ্যে ডাক্তারবাবু না এলে তো তার বিরুদ্ধে অভিযোগ হবে, কমপ্লেন হবে, ঠিক, তাকে প্রাণনাশের হুমকি হবে না তো? একদমই নয়, একদমই নয়। সেইটাকে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সমর্থন করছেন? একদম না, কখনোই সমর্থন করছেন। একদম প্রথম থেকে 2011 সালে এই সরকার আসার পর থেকে যে প্রো পিপল স্টান্স মমতা ব্যানার্জি নিয়েছেন, ন্যায্য মূল্যের ওষুধই বলুন, সরকারি স্বাস্থ্যক্ষেত্র বাড়ানো বলুন, পরিষেবাটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা বলুন, যদিও সেটি অনেকে বলছেন যে প্রশাসনিক পরিবর্তন হয়েছে, কিন্তু তাহলেও আমি বলবো সংখ্যার দিক থেকে বলুন বা যে দিক থেকে বলুন, চেষ্টা করা হয়েছে। প্রশংসনীয় উদ্যোগ, কিন্তু মুখ্যমন্ত্রীর উদ্যোগ এবং মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পতে তো জল ঢেলে দিচ্ছেন নিজেরই দলের বিধায়ক। আমি দুটো জিনিসই বলছি, এই যে লোকাল স্তরে কিছু নেতা যারা কিনা মানে এই ধরনের কাজগুলো করছে, এদেরকে অবিলম্বে মানে যে কোনো মূল্যে এদেরকে অবশ্যই সংযত করা দরকার এবং সেখানে একটা অবশ্যই দলীয় গাইডলাইন তৈরি করে দেওয়া দরকার যে এই কাজগুলো আপনারা করবেন না। আর একটা হচ্ছে, আপনি যে ওষুধ পাওয়া যাচ্ছেন এবং বেসরকারি ক্ষেত্রে বলছেন, এটা একটা সত্যি কথা যে এখন 83% দেখাচ্ছে। আমার মনে আছে 6-7 বছর আগেও এটা 65% এরকম ছিল, মানে ছাড়ে পাওয়া যাচ্ছে ছিল, এটা বেড়েছে আরও। জনঔষধি বলে একটা প্রকল্প আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সে পাড়ায় পাড়ায় এরকম অনেক সেন্টার আছে জনঔষধি কেন্দ্র, তো সেখানেও আমরা দেখেছি যে সমস্ত ওষুধ কিন্তু পাওয়া যায় না। মানে এই যে সরকার ছাড়ে যে ওষুধগুলো দেয়, এরকম বহু কম্বিনেশনের ওষুধ আছে, সেটা কিন্তু দেওয়া সম্ভব না, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষেও সম্ভব না। আমি ধরে নিচ্ছি কেন্দ্র রাজ্য দুজনেই ফেল করছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে কেন্দ্র রাজ্যের এই ওষুধের দোকানের পাশে একজন নির্বাচিত জনপ্রতিনিধি যদি 10টা প্রাইভেট দোকানের নাম ঠিকানা এবং রাতে পাওয়া যাবে ক্রেতাদের এই দিকে অঙ্গুলি নির্দেশ করেন, তাহলে তো বুঝতে হবে ভেস্টেড ইন্টারেস্ট আছে, পিছনে অন্য গল্প আছে। আমি বলছি যে এই যে একজন বিধায়কের নাম দিয়ে দেখতে পাচ্ছেন,
এইটাই হচ্ছে এখানে খামতির জায়গাটা, মানে এই যে সে সরাসরি এই জিনিসটার মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে, এটা তো একেবারেই উচিত না, এবং এখানে অবশ্যই সেখানে মানে অবশ্যই তাকে সরে আসা উচিত, এই সমস্ত জিনিসগুলো কখনোই চলার। আমি বিমলদার কাছে যাব। বিমলদা, এক হচ্ছে যে আরজিকর, কেন আমি আরজিকরটা এত বারবার বলছি, সেটা হচ্ছে আরজিকরে এই সুরক্ষার ইস্যুতে আপনাদের মনে থাকবে সুপ্রিম কোর্ট আরজিকর হাসপাতালে সুরক্ষার দায়িত্ব দিল নজিরবিহীনভাবে। ভারতবর্ষে কতবার হয়েছে, আদৌ একবারও হয়েছে কিনা আমার জানা নেই, সেটা হচ্ছে সিআইএসএফকে। তখনও আমরা বলেছিলাম যে এটার কোনো সমাধান সূত্র না, দুটো কারণে। এক হচ্ছে ফেডারেল স্ট্রাকচারে ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, দুই হচ্ছে সিআইএসএফ কতগুলো সরকার হাসপাতালে সুরক্ষা দেবে, শুধু আরজিকর দিতেই হিমশিম অবস্থা। তারপরে রাজ্য সিনিয়র আইপিএস সুরজিৎ কর্পূরকায়স্থের নেতৃত্বে একটা টাস্কফোর্স তৈরি করে দিল, যারা সিকিউরিটি অডিট করবে, সিকিউরিটি রিভিউ করবে। লক্ষ্য করবেন এই অ্যাসিস্ট্যান্ট সুপার বলছেন যে জেলার শীর্ষকর্তাদের সঙ্গে বসে এই সিকিউরিটি অডিট করে যাওয়ার পর উনি ন্যূনতম যে কাজটা, যিনি হাসপাতালে ঢুকেছেন তিনি সই করবেন, অর্থাৎ অন্য কেউ সই করলে তা গ্রাহ্য হবে না, এবং যিনি ঠিকাকর্মী বা কর্মী আছেন তাকেই তার সইটা করতে হবে। এটা তো ন্যূনতম আইনি ব্যবস্থা, এর থেকে সামান্য বিচ্যুতি হলে সেটা সম্পূর্ণ বেআইনি। সেই বেআইনি জিনিসটা কি কেন এখনো অ্যালাউ করা হচ্ছে না, এই নিয়ে আন্দোলন আর খুনের হুমকি। আমি বলছি টাস্ক ফোর্সই বা কী করবে, সিআইএসএফ তো বাদই দিলাম বিমলদা। একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি আইন থাকে এবং আইনটাকে প্রয়োগ করা হয়, রুল অফ ল বলে ইংরেজিতে একটা কথা আছে, কথাটা ব্রিটিশ শব্দ, তাহলে তো সব কিছু চলে। আর রুল অফ ল যদি না থেকে যদি শাসকের আইন চলে, তাহলে তো যা হবার তাই হয়। এই কথাটা তো আমার নয়, কেন্দ্রের যে হিউম্যান রাইটস কমিশন 2021-এর যে নির্বাচনের পর ভয়াবহ অত্যাচার হয়েছিল বিজেপি কর্মী সমর্থকদের ওপর, মহিলাদের ওপর জঘন্যতম নির্যাতন, বর্বরতা, অসভ্যতা হয়েছিল, সেই প্রেক্ষাপটে বলেছিল যে এখানে আইন টাইন কিছু নেই, এখানে শাসকের আইন চলে। ফলে জেনারেল লয়ের প্রতি যদি ওবিডিয়েন্স না থাকে, এটাই হবে এক। এখানে কিন্তু কতগুলো বিষয় রয়েছে। এই যে স্থানীয় বিধায়ক প্রায় বিজ্ঞাপনের মডেলের কাজ করছেন ওখানে, আমি জানি না এই টেলিভিশন চ্যানেলে ডেকে তাকে মডেল করা উচিত কিনা, কারণ বিভিন্ন কোম্পানি চাইলে ওই ওষুধ থেকে শুরু করে এই শক্তিবর্ধক কি সব তেল ফেল পাওয়া যায়, তারও মডেল উনি হতে পারেন, চাইলে হতে পারে। কিন্তু আপনি যে কটা উদাহরণ দিলেন প্রত্যেকটা কিন্তু কাঞ্চন মূল্যের বিনিময় হয়, মডেল হলে মডেলদের পে করা হয়। আপনি বলছেন যে, আপনি ইঙ্গিত দিচ্ছেন যে এর পেছনেও কোনো কায়েমি স্বার্থ আছে, আছে। উনি যে সুন্দর নামটা জলজল করছে, আমি ওনাকে সাজেশন দেবো, আপনার ভালোই 2 পয়সা হবে, ওখানে কি হচ্ছে জানি না, আপনি এখানে বিজ্ঞাপনে নেমে পড়ুন, ওষুধ থেকে ওই শক্তিবর্ধক তেল যেসব পাওয়া যায় তার আপনি বিজ্ঞাপন একজন মডেল হয়ে যান, তাহলে আপনি আরো ভালো কামাতে পারবেন, আপনার দলেরও নাম একদম উজ্জ্বল হবে। আসলে এই ধরনের নোংরামির পেছনে কতগুলো ব্যাপার রয়েছে। যে একটু আগে শুনলাম যে স্থানীয় স্তরে নাকি কিছু কিছু খামতি থেকে গেছে, যখন ওই বিরোধীদের পেটায় এই স্থানীয় স্তরেই পেটানো হয়, কলকাতা থেকে গিয়ে পেটায় না। যখন এই সুপারকে ভয় দেখানো হয়, স্থানীয় স্তরেই ভয় দেখানো হয়। কারণটা কি? স্থানীয় স্তরে এই লোকগুলোর পুরো জীবন জীবিকা পকেট সেটা নির্ভর করে এই স্থানীয় ভিত্তিক কাজের উপর। যে লোকগুলো আমার এই লোক, আমি তাকে হসপিটালে পাঠাবো, আর সে কিভাবে সই করবে কি করবে না, টিপছাপ দেবে কি দেবে না, আমি ঠিক করে দেবো। সুপার আবার কে? অর্থাৎ আমি আইন, আমি সব কিছু। এইটাই হচ্ছে এখনকার এই শাসন ব্যবস্থার প্রধান নিয়ম। আইন নেই, শাসন নেই, কিচ্ছু নেই। আর ওই স্বপ্নের প্রকল্প চালু করতে গেলে নিজেকে স্বপ্ন দেখতে হয়। এখন পশ্চিমবঙ্গে যারা চালাচ্ছেন সর্বোচ্চ নেতৃত্ব থেকে, ওরা আমাদের দুঃস্বপ্নই উপহার দিয়ে যাবেন। সুতরাং এই দুঃস্বপ্ন, আমি একটা লাস্ট লাইন বলবো, যতদিন না ওনারা দেখেন ততদিন পর্যন্ত লড়াইটা চলবে, তারপরে ওদের দুঃস্বপ্ন দেখার পালা। আজকে সেইটুকু বলে যেতে পারি। একদম থ্রেট কাকে বলে পরে বুঝিয়ে দেবো। এই সমস্ত ক্রিমিনালদের সঙ্গে অনুষ্ঠান করছি, শুধু থ্রেট দিয়ে যাচ্ছে কনস্ট্যান্ট। তারপরে বলছেন যে এখানে নাকি থ্রেট কালচার আছে। আমি শুধু একটু মনে করে দিচ্ছি, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই যে আরজিকর মামলা যে শুনানি চলছে, সেখানে কিন্তু একদম গোড়াতেই ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছিলেন একটা সুপ্রিম কোর্ট। সেটা কিন্তু গোটা ভারতবর্ষের জন্য, মানে ডাক্তারবাবুদের। আমি তার সঙ্গে যোগ করি যে সেই যে মাননীয় সুপ্রিম কোর্টের তৎকালীন সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি করেছিলেন, তারপর শেষ দিনের আগের দিন শুনানিতে তিনি হতাশা প্রকাশ করেছিলেন যে আমি ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করে দিলাম, কিন্তু তারা আশানুরূপ কাজ করতে পারেনি। বেশ, তো কিন্তু আমি বলছি তার মানে সমস্যাটা শুধু পশ্চিমবঙ্গের সমস্যা নয়। সরকারি হসপিটালে এই ধরনের নিরাপত্তাজনিত সমস্যা গোটা দেশেই আছে, দেখতে পাচ্ছি কনস্ট্যান্ট। এখন তো গোটা দেশেই আছে, তার ঠিক অনব আমি একমত, গোটা দেশেই আছে। তার সঙ্গে এটাও পাশাপাশি আন্ডারলাইন করে বলতে হবে যে গোটা দেশের কোথাও আরজিকরের মতো ঘটনা ঘটেনি।
এটা যেমন ঠিক যে ডাক্তারদের থ্রেট দেয়া এবং ডাক্তারদের বলুন বা গায়ে হাত তোলা বলুন, এই ধরনের কিন্তু আমরা কর্মরত ডাক্তার রাত্রিবেলা ধর্ষিতা এবং খুন হয়েছে ভারতবর্ষের কোথাও ঘটেনি। আমি ফিরদৌসের কাছে যাবো। ফিরদৌস, গত 3 মাস ধরে তৃণমূল কংগ্রেস বারবার বলছে, একেবারে অফিসিয়ালি বলছে, অভিযোগ করছে যে আরজি কর কাণ্ডে ডাক্তারবাবুদের এই যে আন্দোলন, এর পেছনে এক আসল উদ্দেশ্য হচ্ছে নাকি বেসরকারি হাসপাতালের ব্যবসা বাড়ানো এবং 2 যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে দুর্বল করে দেয়া। বহুবার শুনেছি। সেখানে একজন তৃণমূল বিধায়ক, আবার আমি বলছি, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ন্যায্য মূল্যের ওষুধের দোকান, তার পাশে নিজের নামে ফ্লেক্স লাগিয়েছেন যে কোন কোন প্রাইভেট ওষুধের দোকানে রাতে ওষুধ পাওয়া যাবে। আমি প্রথমে ভাবলাম যে হয়তো ন্যায্য মূল্যের ওষুধের দোকান রাতে বন্ধ থাকে। খোঁজ নিলাম, ওই দোকানের কর্মচারী থেকে রোগীরা প্রত্যেকে বলছে গোটা রাত ন্যায্য মূল্যের দোকান খোলা থাকে। তা সত্ত্বেও উনি একেবারে সারণী করে, যেরকম বাচ্চাদের স্কুলের টাইম টেবিল হয় সেরকম সারণী করে রুটিন করে দিয়ে দিয়েছেন কোথায় কোথায় তারা যাবেন। পরেশরাম দাস, সে কোন দিকে আমরা যাচ্ছি? আমি বলছি সরকারি সিস্টেমে বেসরকারি সিস্টেম, সরকারি সিস্টেম থেকে লোক টানার প্রকরণ হচ্ছেন একজন নির্বাচিত জনপ্রতিনিধি, ক্যানিং পশ্চিমের বিধায়ক। একদমই। দেখুন, এই যে প্রকল্পটি, এই প্রকল্পটির নাম হচ্ছে, এবং তার নিয়ে একটা স্কিম আছে এবং তার একটা এসওপি আছে। আমি সেই এসওপিটি দেখছিলাম এবং সেখানে পারপাস অফ দ্য স্কিম কি বলছে, দ্য পারপাস অফ দিস ইনিশিয়েটিভ ইজ টু এনশিওর রাউন্ড দ্য ক্লক অ্যাভেলেবিলিটি অফ কোয়ালিটি মেডিসিন, তারপরে এটা ওটা সেটা, অর্থাৎ রাউন্ড দ্য ক্লক এই মেডিসিন সবগুলো খোলা থাকবে এবং সেই মেডিসিনগুলো অ্যাভেলেবেল হবে। তাহলে সরকারি একটি স্কিম। ঠিক, আমি শুধু একটু যোগ করি, ভালোটা বলতে হবে ফিরদৌস। 2012-এ এই স্কিম এলো, 2013-এ তৎকালীন কেন্দ্র সরকার বলেছিল যে মডেল হিসেবে বিভিন্ন রাজ্যে এই স্কিম চালু করা উচিত। একদম। এবার বলি, এই যে স্কিম, এই স্কিমের উদ্দেশ্য কি, যে স্বল্প মূল্যে সরকারি হাসপাতালে যে ওষুধগুলো লাগে সেগুলোকে সাপ্লাই করা এবং সেগুলোকে দেওয়া। এই সাধারণভাবে আমাদের ওষুধ কীভাবে দুরকমভাবে বিক্রি, একটা যে জেনেরিক নেবে, যে ট্রেড নেবে। এই 142টি, আমি স্কিমটা দেখছিলাম, 142টি ওষুধ পাওয়া যায় এবং সেগুলো অ্যানেক্সারে বলা আছে এই সমস্ত ওষুধগুলো থেকে, এবং চাইলে এই সমস্ত ওষুধের দোকান ইভেন ব্র্যান্ডেড মেডিসিনও রাখতে পারে। কিন্তু আসল উদ্দেশ্য কি, রাউন্ড দ্য ক্লক এই মেডিসিনগুলো অ্যাভেলেবল হবে। তাহলে একদিকে সরকারি স্কিমের উদ্দেশ্য হচ্ছে রাউন্ড দ্য ক্লক মেডিসিন অ্যাভেলেবল হবে, তার পাশেই সরকারি দলের একজন বিধায়ক বলছেন যে রাত্রিবেলায় এই দোকানে ওষুধগুলো পাওয়া যাবে। তার মানে কি, মানে সরকারি যে প্রকল্প, সেই প্রকল্প থেকে যে মেডিসিন কেনার জন্য বেসরকারি দোকানে নিয়ে যাওয়া, এটা শুধুমাত্র এই যে ওষুধের ক্ষেত্রে প্রযোজ্য তা ভাববেন না। এই যে সরকারি হাসপাতালে না বিভিন্ন ধরনের দালাল চক্র চলে, বিভিন্ন ধরনের র্যাকেট চলে, সেগুলো কি কি মেডিসিন কেনার জন্য বাইরের দোকানগুলোতে যেমন। আমি তোমায় বাড়তি সময় দেবো, আমি ভালোটা বললাম, এবার আমি উল্টো দিকটা বলি। ফিরদৌসের 2টো শব্দ আমি তুলে নিচ্ছি, এক হচ্ছে কোয়ালিটি, একটা হচ্ছে অ্যাভেলেবেল হবে। এই দুটোতেই হচ্ছে সমস্যা এই প্রজেক্টটার। অনেকেই অভিযোগ করেন যে মানে ওষুধ খেয়ে রোগ সারছে না, অর্থাৎ গুণগত মানে কিছু প্রশ্ন দেখা দিয়েছে। এবং 2 হচ্ছে অধিকাংশ রোগীর এই অভিযোগ থাকে যে ন্যায্য মূল্যের দোকানে গেলাম, ডাক্তারবাবু যা লিখে দিয়েছেন অর্ধেক ওষুধই তো নেই। ঠিক এই জায়গাটা লক্ষ্য করুন, ব্যবহার করছে হচ্ছে এই ফ্লেক্স, এবং ফ্লেক্সের পেছনে আসল যে মাথারা আছে, অর্থাৎ ওই দোকানে নেই চিন্তা করবেন না, এই দোকানে আসুন। একেবারে যে কাজটা ট্রামে, ট্রেনে, বাসে হ্যান্ডবিল দিয়ে একসময় করা হতো, সেটা একজন নির্বাচিত জনপ্রতিনিধি, একজন বিধায়ক করছেন, নিজের নামে করছেন। ভাবা যায়। একটু ফিরদৌস শেষ করি। এবার বলি যে এই যে শুধুমাত্র ওষুধ কেনার ক্ষেত্রে চক্র সক্রিয় তা ভাববেন না। যেমন সরকারি হাসপাতাল থেকে কারোর সার্জারির প্রয়োজন, বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া, এই যে বিভিন্ন চক্র আছে। এবার আসি যে এই যে ওষুধগুলো এই যে হাসপাতালে এই সমস্ত দোকানগুলোতে থাকছে, ফেয়ার প্রাইস সবগুলোতে, তার গুণগত মান 83% ছাড় দেওয়ার পরে আদৌ মেনটেন করা সম্ভব কিনা, এই যে মেডিসিনের দাম কি হবে, এই নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকার একটি নির্দিষ্ট আইন রয়েছে। সেখানে বলা হচ্ছে, আমি দেখি প্রায়শই দেখি যে 25% ছাড়, 30% ছাড়। সম্ভবই নয়। কেন সম্ভব নয়? তার কারণ সেখানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস কি হবে, সেটা যে ওষুধের যে ওই যে কোয়ালিটি মেনটেন করে সেটার দাম যা মূল্য হবে তার সঙ্গে অ্যাডিশনালি 20% রাখতে পারে, সেটা নিয়ম। সেইখান থেকে দাঁড়িয়ে 83% ছাড় দিয়ে কিভাবে গুণগত মান রাখা যাচ্ছে সেটা নিয়ে বড় প্রশ্ন। তারপরে আমি আর একটা অত্যন্ত পার্টিনেন্ট কোশ্চেন করবো। তার কারণ হচ্ছে এই যে বলা হচ্ছে না যে সরকারি হাসপাতালগুলোতে ওষুধ পাওয়া যায়,
আমার কাছে এই জাস্ট দুদিন আগে এসছে, যারা এই যে সাপ্লাই করে, এই মেডিসিনগুলো সাপ্লাই করে সেন্ট্রাল মেডিকেল স্টোরসে, সেই সাপ্লায়াররা দিনের পর দিন টাকা পাচ্ছেন না এবং সরকার টাকা দিচ্ছে না। তাহলে যদি সরকার টাকা না দেয় তাহলে তারা কিভাবে আর মেডিসিন সাপ্লাই করবে? এই মেডিসিন আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর যে জনঔষধি প্রকল্প চালু হয়েছে সেখানে ছাড়ের পরিমাণ 83% নয়, একটা রিজনেবল ছাড় দেওয়া হয় এবং কিছুদিন আগে জানেন যে ছাড়ের পরিমাণ কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। তার কারণ যারা বিক্রি করবে, যারা উৎপাদন করবে তাদের তো লাভের জন্য করতে হবে, ন্যাচারালি সেখানে যদি টান পড়ে তাহলে তারা ভুল ওষুধ দেবে। কিন্তু পাশাপাশি এটাও বলুন যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন ব্যবহৃত হয় অত্যন্ত কমন ওষুধের দাম নিঃশব্দে ভারতবর্ষে অনেকটা করে বেড়ে গেছে। আমি আবার একটা কথা বলি, সেটা হচ্ছে এটা প্রত্যেকটাই নির্ভর করে 50% চাহিদা যোগানের উপরে, এটা নির্ভর করে চাহিদা যোগানের উপরে, যাতে সাধারণ মানুষের কষ্ট না হয় তার জন্যই জনঔষধি প্রকল্প। অধিকাংশ ওষুধ অধিকাংশ সময় পাওয়া যায়, আমি শেষ করি আর সব অধিকাংশ ওষুধ অধিকাংশ সময় পাওয়া যায় না। আপনার যুক্তিটা পারফেক্ট হয়ে যেত যদি না আমরা দেখতাম এই কোম্পানিগুলো যারা ইলেকটোরাল বন্ডে যে কোম্পানিগুলো দাম বাড়ালো তারা বিজেপিকে কত টাকা ইলেকটোরাল বন্ডে দিয়েছে। না না না, সবাইকে দিয়েছে সমান খারাপ, কিন্তু বিজেপি কেন্দ্রের সরকারে সব থেকে বেশি পেয়েছে বিজেপি। আই রিপিট, আমি একটা কথা বলি, সব থেকে বেশি সাধারণ মানুষ, শেষ করি, এই সাধারণ মানুষ এই দোকানগুলো থেকে যথেষ্ট সুবিধে পায়। আর এই যে একজন বিধায়ক বিজ্ঞাপন দিয়ে দিচ্ছেন, কারণ একটাই, মানুষ কোন ওষুধের দোকানে যাবে সেটাও এরা নির্ধারণ করে দেবে। আরে মানুষ যদি এই দোকানে ওষুধ তার পছন্দ না হয়, সে বড় ওষুধের দোকানে গিয়ে ব্র্যান্ড নেম কিনবে। এখানে তাকে বাধ্য করা হচ্ছে। বাধ্য শুধু নয়, আমি বলছি কি উদ্দেশ্যে একজন জনপ্রতিনিধি এটা করতে পারে। উদ্দেশ্যটা এখানে পরিষ্কার, উদ্দেশ্যটা নতুন করে বলার কিছু নেই। আমার একটা পার্টিনেন্ট কোশ্চেন আছে, কারণ বিমল দাকে এই কোশ্চেনটা আমি করতে চাইবো যে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি তারা এই যে বিভিন্ন এসেনশিয়াল ড্রাগের তারা প্রাইসিং কী হবে, কত পার্সেন্ট মার্জিন রাখা যাবে, তাই নিয়ে কিন্তু তারা কিন্তু প্রাইস ঠিক করে এবং সেখানে নির্দিষ্টভাবে আইন রয়েছে 16%-এর বেশি মার্জিন রাখা যায় না। এখন পার্টিনেন্ট কোশ্চেন হচ্ছে যে 83% ছাড় দিয়ে যে এই যে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি তারা কি এটা দেখছে না যে 83% ছাড় দিয়ে সেটা দেখুন যে এই যে রাত্রিবেলা যে ওষুধ পাওয়া যাচ্ছে না, এর পাশাপাশি যদি বেসরকারি পরিষেবা যদি চালু একেবারে পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলে আমি বলছি বাস্তব সমস্যাটা কি হবে। বাস্তব সমস্যাটা তো মাথায় রাখা দরকার যে একজন রোগী যার ওই মুহূর্তে ওষুধ দরকার, সে কোথায় যাবে, সে কোথায় যাবে, তার জন্য বেসরকারি পরিষেবা বন্ধ করতে না না, এর একটাই উত্তর হয়, সেটা হচ্ছে ন্যায্য মূল্যের দোকানে সমস্ত ওষুধ রাখতে হবে। এরা হয় নাকি যে আমার লিমিটেড ক্ষমতা আমি রাখতে পারছি না, এবার আমি ব্যানার দিয়ে নাম দিয়ে এক্স ওষুধের দোকানে বলছি ওই প্রাইভেট থেকে কেন। আমি বলছি যে জনঔষধি কেন্দ্রেও যেটা বিমলদা বলছেন সেখানেও কিন্তু সব ওষুধ পাওয়া যায় না। আমি বলছি যে জটিল ওষুধ আছে, অনেক কম্বিনেশনের ওষুধ আছে যে ওষুধ কিন্তু এই ধরনের সরকারি জায়গায় ভর্তুকি দিয়ে হয়তো করা সম্ভব হচ্ছে না। কিন্তু আমি বলছি সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে সত্যি, এটা রাজ্য সরকার ঠিক, কিন্তু আমি যদি এখানে বিজেপি ভোটে নির্বাচিত কোনো জনপ্রতিনিধি, সাংসদ, বিধায়ক বা কাউন্সিলরের নামে ব্যানার দেখি, আমার সেখানেও সমান সন্দেহ হবে যে ওই প্রাইভেট দোকানগুলো থেকে কোনো কাঞ্চন মূল্যের বিনিময় হয়েছে নাকি। নয়তো কেন একজন বিধায়কের কোন কম্পালশন থেকে, কোন বাধ্যবাধকতা থেকে তিনি বেছে দিচ্ছেন। একটা জেলায় ভাবুন তো, একটা ক্যানিং হাসপাতালের আশেপাশে কতগুলো ওষুধের দোকান আছে, তার মানে আমি 5টা ওষুধের দোকানকে বঞ্চিত করে 3টে বা 2টো ওষুধের দোকানকে নির্দিষ্ট করে দিচ্ছি জনপ্রতিনিধি হিসেবে। ভয়ঙ্কর। এবং যেহেতু আলোচনাটা হলো, আমি এক লাইনের উত্তর দেব, এই যে 80%-এর বেশি যে ডিসকাউন্ট, এটা কিন্তু কারুর দেখার কথা নয়। তার কারণ যদি সবাই আইন মেনে চলেন তাহলে এই বাড়তি ভর্তুকিটা দেয় হচ্ছে সরকার, এক্ষেত্রে রাজ্য সরকার। সুতরাং এখানে ওই কত পার্সেন্ট প্রফিটের অঙ্কটা এই ক্ষেত্রে ওষুধের কোম্পানির কিচ্ছু না, তারা একেবারে সমান, তারা যা লাভ করতে চায় তাই করছে। একদম ভর্তুকিটা দেয় রাজ্য সরকার। আমি সলিলদার কাছে আসবো, কিন্তু আমি এইখান থেকে একেবারে পরিষ্কার আমার পরের প্রতিবেদনে যাব, যে প্রতিবেদনে খানিকক্ষণ আগে অর্ণব দিনহাটার কথা শুরু করলেন। দুর্ভাগ্য কি জানেন, দিনহাটার এই ঘটনার পর নানা জায়গা থেকে, এমনকি তৃণমূল কংগ্রেসের ভেতর থেকেও সমালোচনা হলো, কিন্তু আমাদের রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি এই ঘটনায় ডাক্তারবাবুদের উল্টো দিকে, অর্থাৎ যারা হুমকি দিয়েছেন তাদের পাশেই দাঁড়ালেন। দেখুন।
আজকে কিন্তু ওয়ার্নিং হলো, নেক্সট টাইম কিন্তু আপনাকে ছেড়ে কথা হবে না বলে দিলাম। যারা কালকে হাসপাতালে গিয়েছিল তারা বিন্দুমাত্র অন্যায় করেনি। তৃণমূলের যেসব নেতা কালকে এই কাজটা করেছে আমি তাদের সাধুবাদ জানাই। সরকারি হাসপাতালে ঢুকে জরুরি বিভাগ ও আউটডোরে কর্তব্যরত চিকিৎসককে সরাসরি হুমকি। আরজিকর কাণ্ডের পর থ্রেট কালচার বন্ধ করতে আন্দোলনের মধ্যেই ফের হাসপাতালের ভিতর থ্রেট কালচার চালানোর অভিযোগ, আর তাতে অভিযুক্ত খোদ তৃণমূল পরিচালিত দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান, আর ক্যাবিনেট মন্ত্রী হয়ে তারই পাশে দাঁড়ালেন উদয়ন গুহ। আপনাদের জন্য আমাদের সরকারের মাথা নত হচ্ছে, আপনাদের জন্য, ঠিক আছে? এরপরে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের বক্তব্য, স্বাস্থ্য পরিষেবার মান নিয়ে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে শনিবার তারা দিনহাটা মহকুমা হাসপাতালে যান। চিকিৎসকদের দেরি করে আউটডোরে আসা, রোগীর ঠিকমতো চিকিৎসা না করার ছবি উঠে আসে সেখানে। আর তখনই কর্তব্যরত চিকিৎসককে হুমকি দেন স্থানীয় তৃণমূল নেতা ও পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী এবং স্থানীয় তৃণমূলের ব্লক সভাপতি বিশু ধর। আপনার টেন্ডেন্সি এটা ইগনোর করতেছে, যারা পেশেন্ট পার্টি এসছে একটা বাচ্চা ইগনোর করতেছে, সরকারি চাকরি করে, এটা কি ধরনের ভদ্রতা? স্থানীয় তৃণমূল নেতৃত্ব যখন হাসপাতালে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে হুমকি হুঁশিয়ারি দিচ্ছে, তখন সেখানে দাঁড়িয়ে খোদ হাসপাতালের সুপারকেই দেখা যায় চিকিৎসকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে। আর এই ঘটনার ঠিক পরের দিন কর্তব্যে গাফিলতির অভিযোগে দিনহাটা মহকুমা হাসপাতালের দুই চিকিৎসককেই শোকজ করে দেন সুপার। তারই হাসপাতালে চিকিৎসককে হুঁশিয়ারি দেওয়ার প্রতিবাদ না করলেও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কিন্তু দলীয় নেতাদের পাশেই দাঁড়িয়েছেন। বিতর্কর ব্যবস্থা কোথা থেকে আসছে? একটা রাজনৈতিক ব্যক্তিত্ব বা নেতা, তার কাজটা কি? শুধু মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া, মিটিং করা, মিছিল করা, এইটাই? সমাজের জন্য কাজ করবে, গরিব মানুষের স্বার্থে কাজ করবে বলেই তো রাজনীতি করা। যারা কালকে হাসপাতালে গিয়েছিল তারা বিন্দুমাত্র অন্যায় করেনি। তৃণমূলের একদল দালাল রাজ, যারা দলের তকমা নিয়ে এইভাবে সুপারকে হাত করে নিয়েছে, যার জন্য দুর্নীতি চলছে। এমনকি দিনহাটা মহকুমা হাসপাতালের এই ঘটনায় হাসপাতালের তরফে থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। সুপারের সাফাই, যে চিকিৎসকদের সঙ্গে ওনারা কথা বলেছেন ব্যক্তিগতভাবে তারা কোনো অভিযোগ করেননি। তারা যদি চান তবে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। শুভেন্দু ভট্টাচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায়, দীপক ঘোষ, এবিপি আনন্দ। দেখুন, আলোচনার এই পর্বে আমি দুটো সরকারি চিঠি তার নির্যাস আপনাদের সামনে রাখবো, দুটোই কপালে ভাঁজ ফেলে দেওয়ার মতো। সলিলদা, হাসপাতালের দুর্নীতি কোন জায়গায় পৌঁছেছে ভাবুন, যে যিনি অ্যাবসেন্ট, আসেননি, তাকে প্রেজেন্ট দেখাতে হবে এবং মাইনেটা পুরো তাকে দিয়ে দিতে হবে। অ্যাসিস্ট্যান্ট সুপার এই মহৎ বেআইনি কাজটা করেননি বলে তাকে মেরে ফেলার হুমকি শুনতে হচ্ছে। আমি বলছি চিঠিতে বেশ কিছু ব্যাকরণগত ত্রুটি আছে, মার্জনা করবেন। খুব তাড়াহুড়ো করে ওই মানসিক চাপে ভদ্রলোক লিখেছেন, সৌরভ কুমার দাস। তিনি লিখছেন একেবারে সরকারি চিঠি যে they strictly threaten me not to interfere in the duty roster. In other words, they are forcing me to sign blindly their salary bills. আমি বলছি অর্থাৎ কিচ্ছু করতে পারবেন না, একেবারে পরিষ্কার অন্ধের মতো আমি আসি না আসি আপনাকে সই করে দিতে হবে। ভদ্রলোক চমৎকার একটা আইনি এবং পুলিশি প্রসঙ্গ তুলেছেন, সম্ভবত ওই আরজিকর কাণ্ডই তার মাথায় ছিল, যে তিনি বলছেন সৌরভ কুমার দাস যার ডে অফ আছে সে এসে চলে গেল, যার ডিউটি আছে সে বাইরে গিয়ে কোনো ক্রাইম করলো বা তার কোনো দুর্ঘটনা ঘটলো, আবার ডে অফে কেউ যদি কাজ করে, আমি যদি পুলিশ আধিকারিকের কাছে যাই কমপ্লেন দিই, সে বলবে আমার ডে অফ ছিল। এবার ভয়ঙ্কর জিনিসটা ভাবুন যে আরজিকরের ওই ঘটনায় যার কাজ করার কথা সে কাজ করলো না, আরেকজন এসে একটা ক্রাইম করে দিয়ে চলে গেল। পুলিশ কাকে ধরবে আর দায় কার? হাসপাতাল কর্তৃপক্ষের। সেখানে আপনি এলে আপনি সই করবেন, এই নিয়মটা ন্যূনতম আইনি নিয়মটা করেছেন বলে হাসপাতালের মধ্যে দাঁড়িয়ে প্রাণনাশের হুমকি। দেখো, আমি কোথা থেকে শুরু করব, মানে অনেকগুলো শুরু করতে হবে আমাকে। দেখো, দিনহাটাতে দেখো যে থ্রেটনিংটা দিল ওই লোকগুলো এসে, এই পঞ্চায়েতের উপপ্রধান থেকে শুরু করে পঞ্চায়েতের সদস্য, তারা পরিষ্কার বললো, কিন্তু আমাদের উদয়নবাবু আমাদের মন্ত্রী আছে, তাকে বলতে হবে আমাদের, পরিষ্কার বলেছে। দেখো তুমি পুরো বাইকটা যদি শোনো, বলেছে সেটা। এবং পরে তো সাবসিকুয়েন্টলি উনি তো সাধুবাদ জানিয়েছেন, সেটাও দেখেছো। এবং একজন সুপার তিনি দাঁড়িয়ে সেটা শুনছেন, তিনি তার ডাক্তারবাবুদের পাশে দাঁড়াচ্ছেন না, দাঁড়াতে, মানে হি ইজ অলসো আন্ডার থ্রেট। তাহলে তো কালকে সেও থ্রেট হবে, হি উইল বি অলসো পুট আন্ডার থ্রেটনিং উইথ ডায়ার কনসিকুয়েন্সেস। এবং বলে এটা লাস্ট ওয়ার্নিং। একদম তৃণমূল নেতারা আগের দিন হুমকি দিচ্ছেন, পরের দিন সুপার শোকজ করছেন এবং বললো এটা লাস্ট ওয়ার্নিং। ক্যানিং হসপিটালে কি হলো?
ক্যানিং হসপিটালে কি হলো, খালি বলেছে নামটা সই করতে হবে, যে যাবে তার নামটা। আর এরপরে যদি তোমার যাবে না, যে কাজ করছে সইটা করবে। যদি তোমার এরপরে সার্চিং আর ফ্রিস্কিং হতো, তাহলে তো ওই সুপারকে ওইখানে পিটতো, ওই অ্যাসিস্ট্যান্ট সুপারকে মারতো ধরে, একদম পরিষ্কার। এক, 2 নম্বর হচ্ছে তুমি যেটা বললে ওই যে বিধায়ক পরেশরাম দাস, তো এক্সটর্শন চলছে, সিন্ডিকেট চলছে। আমাদের রুটিন করতে, আমাদের পরীক্ষার আগে আজকে রাত্রির 12টা থেকে 2টো অবধি ফিজিক্সের অঙ্কগুলো করব, আর তারপরে ম্যাথমেটিক্সের অঙ্কগুলো করব 3টে থেকে 4টে অবধি। পরের দিন আবার এইটা করব। রোজ নাম চা লাগিয়ে দিয়েছে, রুটিন বোর্ড টাঙিয়ে দিয়েছে, কোন দোকান থেকে টাকা না, পরিষ্কার সিন্ডিকেট বিজনেস চলছে। তো ওদের কাছ থেকে কাটমানি খাচ্ছে, এখানেও দুর্নীতি, এখানেও করাপশন, এখানে ওখান থেকেও টাকা খাওয়ার বন্দোবস্ত। নাহলে পরেশরাম দাসের কি দাঁড়িয়েছে, তার কি লেনা দেনা আছে তার সঙ্গে? সে বিধায়ক, বরঞ্চ তিনি এনশিওর করতে পারতেন যে ন্যায্য মূল্যের দোকানে যাতে সব ওষুধ পাওয়া যায়, সব ওষুধ পাওয়া যায়, না পেলে বাজার থেকে নিয়ে নেবে, যার যেখানে পাবে। এবং এখানেও রেটটা কিন্তু ঠিক করে দিয়েছে। আর উল্টোটা, যদি পাওয়া যাচ্ছে না বলে তিনি আন্দোলনে নামতেন বা 2টো চিঠি লিখতেন, তাকে কুর্নিশ জানাতাম, এই অনুষ্ঠানেই জানাতাম। এক্স্যাক্টলি তাই। অর্ণবকে আমি একটা বলবো, ডাক্তারবাবুরা কখনো আসে না, কখনো লেট করে আসে, রোগের ম্যাল প্র্যাকটিস। ম্যাল প্র্যাকটিস মানে কি অর্ণব? What is malpractice? It is not a malpractice. আমি বলি, আমি তোমার কথার উত্তর দেব। It is not a malpractice. Malpractice বলো না, তুমি ডাক্তারদের সময় এই কথা বলো না। তারা আমি ধরে নিচ্ছি অর্ণব ঠিক বলছেন। আমি বলছি যে হ্যাঁ, যদি ম্যালপ্র্যাকটিস চলে তার জন্য স্বাস্থ্য ভবন আছে, তার জন্য সেই হাসপাতালের সুপার আছে, সিএমওএইচ আছে। আজকে তৃণমূল নেতা বলতে পারেন না যে আজকে কিন্তু ওয়ার্নিং হলো, পরের দিন আপনাকে ছেড়ে কথা বলবো না, আর পরের দিন সেইটা ফলো করে সুপার তাকে শোকজ করছেন। সুপার তাকে শোকজ করছে, কারণ সুপারের উপায় নেই, সুপার ওখান থেকে চাকরি থাকবে না, ওর চাকরি থাকবে না। ওখান থেকে ওর যদি বাড়ি থাকে ওখানে, তাহলে উনি চলে যাবেন কুচবিহারে, বা উনি কুচবিহারেই আছেন, উনি চলে যাবেন তাহলে গঙ্গাসাগরে কোনো হাসপাতালে বা ডায়মন্ড হারবার হসপিটালে। আমার যেটা বলতে দাও, যেটা আমি বলতে চাইছি, এটা একটা প্ল্যান, এবং টাকা মারা মানে দুর্নীতিটা না রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। করাপশন, আমার টাকা রোজগার করতে হবে সুমন, আমাকে টাকা যে কোনো বাই হুক অর বাই ক্রুক আমাকে রোজগার করতে হবে। যেমন ফিরদোস যেমন ফিরদোস বলল যে জেনারিক ওষুধের দোকানেরও আছে, 83% ছাড় আছে, সেখানে সম্ভবত তারা ম্যানেজ করতে পারছে না, তাই বাইরের দোকান থেকে তুলবে। তা আমি বিধায়ক, আমি কেন লিখে দেবো এই দোকান থেকে শনিবার এতটা থেকে এতটা থাকবে, এই দোকান থেকে রবিবার এতটা থেকে থাকবে, এবং তাদের বলেও দিয়েছে তোমরা যে এই যে 30% যেটা দাও, ওটা কিন্তু 40% করবে। পার মেডিসিনে আমার 5% লাভ, তাহলে তার থেকে 3% করে আমায় দাও, 2% এক্সট্রা তুমি নিয়ে নাও। এইরকম ভাবে অ্যারেঞ্জমেন্ট করা। আপনি যে সিন্ডিকেট কথাটা বললেন, আমি বলছি যে একেবারে গ্রাউন্ড রিয়ালিটিতে গিয়ে দেখুন, যেখানে রাত্রিবেলা পাওয়া যাচ্ছে না ওষুধ, সেইখানে যদি বিধায়ক এসে বলে যে এই জায়গা থেকে পাওয়া যাচ্ছে, তার তো একটা দায় রয়েছে এলাকার মানুষের। এবার কেন বলেছি আমি আপনি ম্যালপ্র্যাকটিস কথা বললেন তো, আমি একটা ছোট্ট বললেন যে আপনি বলবেন যখন কর্মবিরতি চলছে সেই সময়ে এই খবরও বেরিয়েছে যে 563 জন জুনিয়র ডাক্তার যারা স্টাইপেন্ড নিয়েছেন কর্মবিরতির সময়, সেই সময় তারা 74,000 ডাক্তার দেখেছেন, সেটা কিন্তু প্রাইভেট হসপিটালে এবং প্রাইভেট নার্সিং হোমে, এবং তার পুরো পরিমাণ হচ্ছে প্রায় 2 কোটি টাকা। এই যে জিনিসটা হয়েছে তার জন্য তাদের তালিকাও বেরিয়ে গেছে। আমি বলছি এই যে সিন্ডিকেট কেন বলেছিস, একটা বিভাজন, আজকে স্পষ্ট বিভাজন তৈরি হয়ে গিয়েছে। আজকে তুমি শেষ করতে বলতে দাও, এই স্পষ্ট বিভাজন তৈরি হয়ে গিয়েছে। সেটা হচ্ছে যে একটা নন প্রিভিলেজ যে অংশ, বিরাট অংশ, যারা কিনা নির্ভর করে থাকে স্পষ্ট বিভাজন হয়েছে একমাত্র সৎ এবং অসতের মধ্যে। আমি বিষয় দেখা যায় পরিষেবা যারা পাচ্ছে তাদের পরিষেবা দিতে হবে। কেন সিন্ডিকেট বললাম, তুমি আজকে কসবা তোমার বাড়িটা তুমি রং করো, বা বাড়িটার নতুন বাড়ি দোতলা থেকে তুমি কেএমসি থেকে স্যাংশন আমার এখানে না আমি বলছি আমার বলতে দাও, তুমি তিন না না তুমি বলবে যে কাকে বলতে হবে
যে এইগুলো এখান থেকে ভাষিয়ে দেওয়া কথা বলে হবে না, এখান থেকে সিমেন্ট নেবেন। আমি মূল বিষয়ে ফিরবো, মূল বিষয়ে ফিরবো। সলিলদার একটা কথা আমি নেব, সেটা হচ্ছে যে কোনো উপায় টাকা রোজগার করতে হবে। কীরকম? এবার আমি দ্বিতীয় সরকারি চিঠিটার কাছে আসি। দ্বিতীয় সরকারি চিঠিতে লেখা হচ্ছে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট তিনি সই করে এই চিঠি পাঠাচ্ছেন এমএসবিপি ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালকে, একেবারে পরিষ্কার। তিনি বলছেন দ্য আন্ডারসাইন্ড ইজ বিন প্রেশারাইজ ফ্রম ডিফারেন্ট সেকশনস to sign the procurement bills without having checked and verified by the deputy superintendent. আমি বলছি এমন অবস্থা, তাতে সরকারিভাবে চিঠি লিখে জানাতে হচ্ছে বিশ্বনাথদা, মানে আমি বলছি বিভিন্ন মহল থেকে চাপ দেওয়া হচ্ছে যাতে প্রকিউরমেন্ট বিলসে তিনি চেক বা ভেরিফাই যেভাবে করার কথা না হয়ে এলেও তো আপনাকে সইটা করে দিতে হবে। অর্থাৎ বটম লাইন খুব পরিষ্কার, আরজিকর শুধু আরজিকরে নয়, সর্বত্র আরজিকর গজিয়ে উঠেছে। এবং সন্দীপ ঘোষ শুধুমাত্র যে ভদ্রলোককে, যে ডাক্তারবাবুকে সিবিআই অ্যারেস্ট করেছে তিনি সন্দীপ ঘোষ নয়, হাসপাতালে হাসপাতালে এইরকম ছোট বড় মেজো সন্দীপ ঘোষরা ছড়িয়ে আছে। 5ই আগস্টের পরে আমি আপনাকে বলছি সামান্যতম 1 ইঞ্চিও আমরা কিন্তু এগোতে পারিনি। মানে এত আন্দোলন করার পরেও, মুখ্যমন্ত্রী এত প্রতিশ্রুতি দেওয়ার পরেও এখনও ডাক্তারবাবুদের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারিনি। প্রতিনিয়ত ডাক্তারবাবুরা মানে আক্রান্ত হচ্ছেন, প্রতিনিয়ত থ্রেট তাদের উপরে আসছে এবং শাসক দলের থ্রেট আসছে প্রতিনিয়ত। এবং একই সাথে দুর্নীতি আর্জি করে যেটা মানে ধরা পড়েছিল, সেই দুর্নীতি কিন্তু সারা রাজ্য জুড়ে ছড়িয়ে আছে। মানে আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গায়। আপনি আমায় বলুন যে আজকে ক্যানিংয়ের বিধায়কের ভাগ্নে যে থ্রেটটা করলো, তারপরে ওই ক্যানিংটা তো দক্ষিণ 24 পরগনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনের কাছে, মানে ওই জেলাতেই উনি নির্বাচিত হন। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন যে এটা অন্যায়, এই ধরনের মানে একটা সরকারি কর্মচারীকে এইভাবে থ্রেট করা যায় না। এবং তিনি কি করতে চেয়েছেন, তিনি মানে হাজিরার খাতাটা দেখতে চেয়েছেন, যে হাজিরার খাতার উপর ভিত্তি করে তিনি মায়না দেবেন এবং তাদের কাজ করাবেন। ফলে সেইখানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো একটা নৈতিক বার্তা দিতে পেরেছেন? একেবারে না। মানে এইসব ঘটনা যখন হয় অভিষেক চুপ করে থাকে। একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, তিনি উদয়ন গুহকে বলেছেন যে তুমি আমার ডাক্তারবাবুকে কি করে মানে এটা মানে প্রশ্রয় দাও, তোমার লোকজন কেন থ্রেট করে। দিনহাটা উদয়ন গুহ কার্যত থ্রেটেন, মানে বাম আমলেও মানে তিনি থ্রেট করতেন, এখন তৃণমূলের আমলে থ্রেট করেন। ওনার মতন সুখী মানুষ আমি পৃথিবীতে দেখিনি। দুটো রাজত্বেই থ্রেট করে যাচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে একবারের জন্য বলেছেন যে না এটা চলতে পারে না, তুমি এটা সমর্থন করতে পারো না উদয়ন? মমতা বন্দ্যোপাধ্যায় নীতিনৈতিকতার জায়গাতে কথা বলেন না, অভিষেক নীতিনৈতিকতার জায়গাতে কথা বলেন না। ফলে যেটা দাঁড়াচ্ছে সুমনদা দিনের শেষে, সেটা হলো যে মানে এই মানুষগুলোকে এই দুর্নীতি তোমাকে করলেই তুমি পদে থাকতে পারবে। মানে তৃণমূল কংগ্রেস থ্রেট করাটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে। এবং মানে স্কুলের একজন প্রধান শিক্ষক, তাকেও থ্রেটের মধ্যে থেকে কাজ করতে হবে, তবেই তুমি প্রধান শিক্ষক হয়ে থাকবে। আবার একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আপনি দেখেছেন, মানে তৃণমূল ছাত্রনেতাদের থ্রেটের মধ্যে থেকে কাজ করতে হয়। এবং একজন সুপারকেও কিন্তু থ্রেটের মধ্যে থেকে কাজ করতে হয়। তার মানে সারা রাজ্য জুড়ে যদি দেখেন প্রতিষ্ঠানগুলোর হেডগুলো, মানে যারা পরিচালনা করেন, তাদের ন্যূনতম স্বাধীনতা নেই। তারা তাদের মতন প্রশাসন চালাতে পারছে না। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা কর্মীরা কার্যত সেখানে দখলদারি করছে, আর এরা পুতুল হয়ে বসে থাকতে হবে। মানে তৃণমূল কংগ্রেস চাইছে প্রশাসনের যারা আছেন তারা পুতুল হয়ে থাকবে, আর তৃণমূল কংগ্রেস নিয়ন্ত্রণ নিবে। আমার প্রশ্ন হচ্ছে, এইরকম অবস্থায় দুটো একটা সমাধান হতে পারে। ডাক্তারবাবুরা যে রাস্তায় নেমেছিলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা বিজেপির পক্ষে সম্ভব নয়, সিপিএমের পক্ষেও সম্ভব নয়, কংগ্রেসের পক্ষেও সম্ভব নয়, কারণ তারাও কোনো না কোনোভাবে থ্রেটের সাথে যুক্ত আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একমাত্র নাগরিক জীবনের যে আন্দোলন আমরা দেখেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধ্য করেছিল বিনীত গোয়েলকে সরাতে, ঠিক ওই ধরনের গণ আন্দোলনের জারি রাখতে হবে। ডাক্তারবাবুরা রাস্তা ছেড়েছেন, আপনারা ভুল করেছেন। ডাক্তারবাবুরা রাস্তায় ছাড়াটা ভুল হয়েছে। আপনাদের একটা উদ্দেশ্যও কিন্তু কার্যকারী হয়নি। এখনও আপনারা থ্রেটের মধ্যে আছেন, এখনও দুর্নীতি সমান পরিমাণে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি এবং অব্যবস্থার দেখতে পাচ্ছি। ফলে আপনাদের রাস্তার মধ্যে থেকে মানুষকে যুক্ত করেই কিন্তু তৃণমূল কংগ্রেসের ব্যভিচারকে অত্যাচারকে কিন্তু আটকাতে হবে। আমি বিশ্বনাথদার কথা দুটো কথা বলবো। একটা হচ্ছে, উনি বললেন যে অভিষেক কথা বলছেন না কেন, মমতা ব্যানার্জি কথা বলছেন না কেন। তো প্রত্যেকটা এরকম ছোট্ট বিষয় অভিষেক ব্যানার্জি কথা বলবেন, মমতা ব্যানার্জি কথা বলবেন। মণিপুর নিয়ে কথা বলেননি, মণিপুর নিয়ে দীর্ঘ 67 দিন কথা বলেননি, পাশে সিন্ধু সীমান্তে কৃষকরা আন্দোলন করছিল, একটা কথা বলেননি।
আমার নেতা চায় না রে ভাই। আমি বলছি অর্ণব, এটা কি বলছেন যে মোদি কথা বলেন না বলে মমতা কথা বলবেন না? মমতা বন্দ্যোপাধ্যায় তো গিয়েছেন দিনের পর দিন এই অনুষ্ঠানে তো মণিপুর নিয়ে কেন প্রধানমন্ত্রী সরব নয় সেই প্রশ্ন তুলেছি। মমতা যে পরিমাণ ইনক্লুসিভ, এটা ছোট ঘটনা বলে আপনার মনে হলো? আমি বলতে চাইছি মানুষের জীবনযাত্রা, মানুষের ভালো থাকা খারাপ থাকার সঙ্গে জড়িত। আমরা এখানে বসে যতই এই ধরনের পারসেপশন তৈরি করার চেষ্টা করি না কেন, গ্রাউন্ড রিয়ালিটিতে রাজনীতিটা যেভাবে হয়, গ্রাউন্ড রিয়ালিটিতে যেভাবে হয়, সেই জায়গায় অনেক রকমের না ডাক্তারবাবুরা খেতে টাকা, এটা রিয়ালিটি। দুর্নীতি করে তৃণমূল কংগ্রেস রিয়ালিটি, তাতে বলছেন আমি যাবো গ্রাউন্ড রিয়েলিটিটা ঠিক কি? গ্রাউন্ড রিয়েলিটিটা ওই পুতুলের কথা বিশ্বনাথ চক্রবর্তী বলছেন না, সেটা হচ্ছে হারজিকরের একজন ডেপুটি সুপার দুর্নীতি নিয়ে মুখ খুলেছিলেন। একাধিক কাগজপত্র ইস্যু ধরে ধরে দুর্নীতির একেবারে কোন কোন ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, তার মানে হোয়াইট কলার ক্রাইমের ক্ষেত্রে এরকম ওপেন অ্যান্ড শার্ট কেস আমি এর আগে দেখিনি। তাকে, সেই ডেপুটি সুপারকে মুর্শিদাবাদে বদলি করে দেওয়া হলো। আজকে যে অবস্থায়, কি অবস্থায় অ্যাসিস্ট্যান্ট সুপার আর ডেপুটি সুপাররা কাজ করছেন, এই চিঠিগুলো একেবারে সার বেঁধে সেই সাক্ষ্য দিচ্ছে। একটা কথা বলি, আচ্ছা করোনার সময় এই মেডিকেল কলেজ থেকে অত্যন্ত দামি কিছু ওষুধ পাচার করে দেওয়ার অভিযোগ উঠেছিল। আচ্ছা যারাই কাজটি করেছিল তার কজনের বিচার হয়েছে, সাজা হয়েছে? নর্থ বেঙ্গলে বদলি করা হয়েছে, বদলিটা একটা সাজা হলো। আমি এই তৃণমূল নেতা নেতৃত্বকে, সর্বোচ্চ নেত্রীকে বলতে শুনেছি যে কেন তোমরা তোলা তুলছো। আচ্ছা তোলা খুব আইনসঙ্গত কাজ, যারা যারা তোলা তুলেছে একটাকে জেলে পাঠানো হয়েছে। আচ্ছা এই যে একটা বড় ঝড় হলো আয়লা, সেখানে তৃণমূলের যে নেতাগুলো টাকা চুরি করে নিয়েছিল, নিজের বাড়ি তৈরি করে ফেলেছিল, ধরা পড়ে টাকা ফেরত দিল, তাদের একটা সাজা হয়েছে। পশ্চিমবঙ্গের একটা লাইন শেষ করি, আমফান পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে তৃণমূল নেতৃত্ব মমতা ব্যানার্জি মনে করেন তিনি গণতান্ত্রিক শাসন চালান না, তিনি কাউকে বকে দিলেন ঠিক আছে ওটাই সাজা, এইভাবে চলে না। কে বলছে গণতন্ত্র? গণতন্ত্র কারা বলছে? কারা গণতন্ত্রের কথা বলছে? এই পশ্চিমবঙ্গ একদম ক্রিমিনাল শাসন করছে, ক্রিমিনালরা বিজেপির দিকে তাকাচ্ছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সবচেয়ে ঘনিষ্ঠ শিল্পপতি তিনি 45,000 কোটি টাকার তাকে ট্যাক্স ওয়েভ করা হয়েছে। তো এই যে কাজগুলো করা হচ্ছে, এই যে করা হচ্ছে একই সঙ্গে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সব থেকে প্রিয় শিল্পপতিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লাল কার্পেট দাঁড়িয়ে নিজের রাজ্যে আনে, শিল্পের জায়গাটা আলাদা, মানে এখানে এসে ইনভেস্ট করলে সেটা না। আমি আবার সম্পূর্ণ বেলাইন হয়ে যাওয়ার আগে এইখানে একেবারে পরিষ্কার সাগর দত্ত মেডিকেল কলেজে থ্রেট কালচারের অভিযোগ। থ্রেট কালচার নিয়ে এত কথা হচ্ছে, পরের প্রতিবেদন। থ্রেট কালচার। আরজিকর কাণ্ডের পরই একাধিক সরকারি মেডিকেল কলেজ থেকে সামনে এসেছে থ্রেট কালচারের অভিযোগ, যার মধ্যে অন্যতম সাগর দত্ত মেডিকেল কলেজ। এবার সাগর দত্ত মেডিকেল কলেজে থ্রেট কালচারের অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হলো। মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট তলব করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেছিলাম যে কি আপনারা স্টেপস নিচ্ছেন, বা আপনারা এই যে স্টেপস গুলো নিলেন এগুলো তো দেখা যাচ্ছে যে মান্যতা খুব একটা থাকছে না, কারণ যাদের এজেন্সি নিয়েছেন তারাও আবার ঘুরে বেড়াচ্ছে, আসছে ফিরছে। হায়ার অথরিটি লেভেল থেকেও যেগুলো দেখতে পাচ্ছি আরজি করে যেরকম হলো, বা তারপরে বর্ধমানে, যে সেই জায়গাগুলো খুব একটা মান্যতা থাকছে না, তাহলে কতটা এটা ভ্যালিড সেটা আমরা আগে প্রশ্ন করেছিলাম। তো সেখানে যখন দেখা গেল যে না সেরকম উল্লেখযোগ্য খুব একটা জানতে পারা যাচ্ছে না, সেই সময় আমরা কোর্টের দ্বারস্থ হলাম যে আপনারাই তাহলে বলে দিন যে কোনটা ঠিক কোনটা ভুল, সেটা তাহলে আপনারা ডিসিশন নিন। আরজিকর কাণ্ড নিয়ে চতুর্দিকে যখন তোলপাড় চলছে, তখনই সাগর দত্ত মেডিকেল কলেজে থ্রেট কালচারের অভিযোগ সামনে আসে। এই থ্রেট কালচারের অভিযোগ নিয়ে গত 4 সেপ্টেম্বর সাগর দত্ত মেডিকেলে কলেজ কাউন্সিলের বৈঠক ডাকা হয়। সেই বৈঠক ঘিরে তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। প্রিন্সিপালের ঘরে ঢুকে কার্যত তাণ্ডব চালানো হয়। হাসপাতালের চিকিৎসকদের একাংশের অভিযোগ, হামলাকারীরা বিরূপাক্ষ বিশ্বাসেরই অনুগামী। সম্প্রতি মনোজিৎ মুখোপাধ্যায় নামে এক চিকিৎসক অভিযোগ করেন, সাগর দত্ত মেডিকেলে থ্রেট কালচার নিয়ে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মিলছে না। কলেজের অ্যান্টি র্যাগিং কমিটির কাছে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে দাবি। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন তিনি, মামলা দায়ের করেন। তাতে 14 জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। প্রশাসনের তরফ থেকে কিছুটা হচ্ছে যে এই থ্রেট কালচারকে প্রশ্রয় দেওয়ার সুর দেখেছি,
এবং হচ্ছে যে আমাদের জুনিয়র ডাক্তারদের সঙ্গে যে মিটিংয়ে সেখানে হচ্ছে যে আমাদের সর্বোচ্চ প্রশাসক প্রিন্সিপাল স্যারদের বলেছেন যে তারা কোনো ব্যবস্থা নিতে পারবে না, ব্যবস্থা নিতে গেলে তাদেরকে সরকারকে জানাতে হবে। তো এই সামগ্রিক পরিস্থিতিতে তো আমাদের এটা মনেই হচ্ছে যে এই থ্রেট কালচার যেটা নিয়ে আমাদের অভয়ার এই যে হত্যাকাণ্ডর পিছনে এর একটা প্রেক্ষাপট তৈরি করেছিল বলে আমরা মনে করি, সেই থ্রেট কালচার বিভিন্নভাবে আবার কলেজগুলিতে ফিরে আসতে পারে। 19শে নভেম্বরের মধ্যে কলেজ কর্তৃপক্ষের রিপোর্ট তলব করেছেন বিচারপতি। সৌভিক মজুমদার, সন্দীপ সরকার, ছিলম করঞ্জাই, এবিপি আনন্দ। আর এই বিষয়ে আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন। দ্রুত কয়েকটা মন্তব্য নিয়ে নেব। অতীশ চন্দ্র বাওয়াল লিখছেন, সরকারি হাসপাতালে থ্রেট কালচার, দুষ্কৃতীদের দৌরাত্ম্য, শাসক দলের মদত ছাড়া সম্ভব নয়। বিপ্লব দত্ত লিখছেন, অসুখ সারানোর প্রতিষ্ঠানেই এত অসুখ বেঁধে থাকলে সাধারণ মানুষ যাবেন কোথায়? সতীশ বন্দ্যোপাধ্যায় লিখছেন, বিরোধীরা যাই বলুক তৃণমূলের ওপর মানুষের আস্থা অটুট, উপনির্বাচনে তা প্রমাণ হয়ে যাবে। নীলাঞ্জন বসু লিখছেন, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য সর্বত্র দুর্নীতি, একটা রাজ্যের জন্য এর থেকে ভয়ঙ্কর কিছু হতে পারে না। সুজিত চট্টোপাধ্যায় লিখছেন, এসব রোগের একটাই দাওয়াই, কড়া শাস্তি। দেবপ্রতিম পাল লিখছেন, শাসক দলের নেতাদের প্রশ্রয় আছে বলেই পুলিশ দেখেও দেখে না। আর এইখান থেকে আমার পরের প্রতিবেদনে আসবো, সেটা আরজি করের। নিঃসন্দেহে আপনারা জানেন শিয়ালদা কোর্টে ট্রায়াল শুরু হয়েছে এবং সেই ট্রায়ালে এক দিন এই সঞ্জয় রায় ধর্ষণে অভিযুক্ত এবং খুনে অভিযুক্ত প্রকাশ্যে বাণী বিতরণ করছে। প্রথম দিনই বলেছিলাম যে এতে বেশি গুরুত্ব আমরা দিচ্ছি না, তার কারণ আবার বলছি, এই মারাত্মক অপরাধগুলোতে এই অভিযুক্ত সঞ্জয় রায়। প্রথম দিন ডিপার্টমেন্ট ফাঁসানোর কথা বলল, দ্বিতীয় দিন অর্থাৎ গতকাল সরাসরি প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম নিল সঞ্জয়। আজকে এই পরপর দুদিনের ধাক্কার পর একেবারে ফুল প্রুফ ব্যবস্থা করা হয়েছে। সম্পূর্ণ কালো কাঁচে ঢাকা একটা গাড়িতে নিয়ে আসা হলো, এনশিওর করা হলো যাতে সঞ্জয় কোনোভাবে সাংবাদিকদের ধারে কাছেও না যেতে পারে। এটা নিঃসন্দেহে অনেকে বলছেন ওই আগের দুদিনের অভিঘাতের প্রতিক্রিয়া। দেখুন, আমি নাম বলে দিচ্ছি, বিনীত গোয়েল যিনি আছেন ডিসি স্পেশাল, ওনারা নিজের আমাকে আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের মুখে কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলের নাম উঠে আসা মাত্রই রাতারাতি বদলে গেল ছবি। সঞ্জয় রায় যাতে বাইরে কিছু বলতে না পারে তা নিশ্চিত করতে তাকে ঘিরে বেনজির নিরাপত্তার দেওয়াল তুলে দিল কলকাতা পুলিশ। প্রিজন ভ্যানের বদলে কলকাতা পুলিশের এই গাড়ি, জাল ঘেরা জানলার বদলে কালো কাচ। আমি নাম বলে দিচ্ছি, বিনীত গোয়েল ডিসি স্পেশাল। কনভয় একই রকম দেখতে দুটো গাড়ি। বিনীত গোয়েলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগের পরই আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে আদালতে ওঠানোর সময় বেনজির নিরাপত্তায় ঘিরে ফেলল কলকাতা পুলিশ। ধারে কাছে ঘেঁষতেই দেওয়া হলো না সংবাদ মাধ্যমকে। এতদিন জেলবন্দি সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে জেল থেকে আদালতে আনা হতো প্রিজন ভ্যানে করে। 4 নভেম্বর আরজিকর ধর্ষণ খুনের মামলার চার্জ গঠনের দিন প্রিজন ভ্যানে বসে প্রথমবার মুখ খোলে সে। সরকারি আমাকে বাঁচাচ্ছে, আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমাদের ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে আমাকে এই করেছে, আমি কিন্তু পুরোপুরি নির্দোষ, আমাকে বাঁচানো হয়েছে। সোমবার আরও এক ধাপ এগিয়ে চক্রান্তের অভিযোগ প্রসঙ্গে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম নেয় সঞ্জয়। আমি নাম বলে দিচ্ছি, বিনীত গোয়েল যিনি আছেন ডিসি স্পেশাল, ওনারা নিজের আমাকে এরপরই মঙ্গলবার ধৃত সঞ্জয় রায়কে আদালতে আনার সময় দেখা যায় বেনজির নিরাপত্তা। জালে মোড়া প্রিজন ভ্যান নয়, সঞ্জয়কে আনা হয় কলকাতা পুলিশের এই গাড়িতে। জালের পাশাপাশি যার জানলা ঢাকা ছিল কালো কাচে। এতদিন আমরা দেখেছি সঞ্জয় রায়কে আদালতে আনা হতো প্রিজন ভ্যানে, কিন্তু আজকে সঞ্জয় রায়কে আনা হয়েছে কলকাতা পুলিশের এই গাড়িতে। গাড়ির চারিদিকে কিন্তু এভাবে জাল রয়েছে, ভেতরের দিকে কালো কাচ, অর্থাৎ কালো কাচ, বাইরে থেকে কেউ দেখতে পারবে না। ভেতরে যদি চিৎকার করে কেউ অভিযোগ জানায় সেটাও কিন্তু বাইরের দিকে কোনো সারা শব্দ আসবে না। তো কাল যা বলার বলে দিয়েছে, আসল আসামির নাম তো বলেই দিয়েছে। আমাদের দাবি বিনীত গোয়েলকে কাস্টডিতে নিয়ে সঞ্জয় রায়ের সঙ্গে মুখোমুখি বসাতে হবে। এই যে ধর্ষণ এবং খুন, এটা কলকাতা পুলিশও জানে সঞ্জয় রায় করেছে, সিবিআই জানে সঞ্জয় রায় করেছে,
সঞ্জয় রায়ও জানে সঞ্জয় রায় করেছে। তো যে জানে সে ফাঁসির আসামি, সে বিভ্রান্তি তৈরি করার জন্য যে কোনো কথা বলতে পারে। ধৃত সঞ্জয় রায়কে আদালত থেকে বার করার সময়ও ছিল নজিরবিহীন নিরাপত্তা। প্রথমে আদালতের গেটের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় প্রিজন ভ্যান, পাশে কালো কাচ তোলা সেই গাড়ি, যাতে দূর থেকে বোঝাই না যায় সঞ্জয় রায়কে কোন গাড়িতে তোলা হয়েছে। প্রকাশ সিনহা, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। শুরুতেই বলেছি, জেলায় জেলায় চুরি হয়ে যাচ্ছে তরুণের স্বপ্ন। এখানে তরুণের স্বপ্ন অবশ্য নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা বই নয়, এখানে পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রকল্প, যে প্রকল্পে 10,000 করে ছাত্র বা ছাত্রী পিছু দেয়া হয় ট্যাব কেনার জন্য। বহুবার এর আগে অনুষ্ঠান করেছি, কারণ আমরা বিশ্বাস করি যে ট্যাব কেনানো যদি লক্ষ্য হয় তাহলে সরকারকে ট্যাবই দিতে হবে। ট্যাব বাবদ টাকা দিলে প্রত্যেকটা সমীক্ষায় দেখা গেছে অধিকাংশ অভিভাবক সেই টাকা অন্য খাতে, সম্পূর্ণ অন্য খাতে, যার সঙ্গে ট্যাব কেন শিক্ষার কোনো সম্পর্ক নেই, সেই খাতে খরচ করে। কিন্তু সেটা ভিন্ন বিতর্ক। এইবার ট্যাব বাবদ এই বছর যে টাকা অ্যাকাউন্টে পৌঁছানোর কথা, সেখানে বড় গোলমাল। তার কারণ পড়ুয়াদের অ্যাকাউন্টে বা পড়ুয়ারা যে বাবা মার অ্যাকাউন্ট দিচ্ছে, সেই অ্যাকাউন্টে টাকা না ঢুকে টাকা ভিন রাজ্যের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে এবং গায়েব হওয়ার পরিমাণ, আমি পরিসংখ্যানে আসবো, লক্ষ ছাড়িয়ে কোটির দিকে। কোটি কোটি করদাতার টাকা কি গায়েব হয়ে গেল? উদ্ধার করা যাবে? এই প্রশ্ন উঠছে মারাত্মক। আমার নতুন অতিথি এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, আমি তার কাছে আসবো, কিন্তু তার আগে প্রতিবেদন। কোথাও ট্যাব কেনার জন্য রাজ্য সরকারের দেওয়া টাকা একজনের বদলে অন্যের অ্যাকাউন্টে চলে গেছে, কোথাও বাংলার সরকারি প্রকল্পের টাকা সরাসরি পড়ছে ভিন রাজ্যের ব্যাংক অ্যাকাউন্টে, তো কোথাও আবার একজনের অ্যাকাউন্টেই টাকা পড়েছে দুবার। একের পর এক আজব অদ্ভুতুরে ঘটনা, আর তাতেই আতান্তরে ভবিষ্যৎ। এ যেন তরুণের স্বপ্ন চুরি, তরুণদের স্বপ্নভঙ্গ। পূর্ব মেদিনীপুর থেকে পূর্ব বর্ধমান, মালদা থেকে উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ থেকে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, ক্রমশ দীর্ঘ হচ্ছে তালিকা। রাজ্য সরকারের দেওয়া ট্যাবের টাকা ঘিরে দিকে দিকে চরম জালিয়াতি, কেলেঙ্কারি। পড়ুয়া থেকে শিক্ষক, অভিভাবক, চওড়া হচ্ছে কপালের চিন্তার ভাঁজ। সমস্যা যেটা হয়েছে যে বাংলা শিক্ষা পোর্টাল কোনোভাবে হ্যাক হয়েছে। পানাগড়ের আইএফএসসি কোড, কিন্তু অ্যাকাউন্টটা পানাগড়ে এক্সিস্ট করছে না, সেটা হয়তো অন্য কোনো জায়গায় এক্সিস্ট করছে, সেটা হয়তো কোথায় টালিগঞ্জের অ্যাকাউন্ট বা কোথাও অন্য বাইরে কোথাকার অ্যাকাউন্ট, এরকম একটা অ্যাকাউন্ট। ইউনিয়ন ব্যাংক পানাগড়ের আইএফএসসি, অথচ সেটা এখানকার অ্যাকাউন্ট নয়। ব্যাংকের সাথেও যোগাযোগ করেছিলাম, কিন্তু ওখান থেকে জানা যায় যে টাকাগুলো অলরেডি উইথড্র হয়ে গেছে। মুর্শিদাবাদের সালারের টেয়া শান্তিসুধা দাস হাই স্কুলে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। ট্যাব কেনার জন্য সরকারের দেওয়া টাকায় নাকি জমা পড়েছে বিহারের ব্যাংক অ্যাকাউন্টে। স্কুলে এসে সমস্ত কিছু চেক করে আমি দেখে গেছিলাম, সমস্ত ঠিকঠাক ছিল। আর তারপরেও দেখছি আমার মেয়ের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, ব্যাংকে যেয়ে দেখছি অন্য অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেছে। আমি সমস্ত কিছু ঠিকঠাক দেখিয়ে যাওয়ার পরেও কি করে এরকম হয়, সেটাই আমার প্রশ্ন। করোনা অতিমারির পর 2021 সালে তরুণের স্বপ্ন নামে প্রকল্প চালু করে রাজ্য সরকার। সেই প্রকল্পে 2023 সাল পর্যন্ত দ্বাদশ শ্রেণীর পড়ুয়া ও চলতি বছর থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রত্যেক পড়ুয়াকে অনলাইন ক্লাসের জন্য ট্যাব কিনতে 10,000 টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। অভিযোগ, এবার সেই টাকায় বহু ক্ষেত্রে প্রকৃত প্রাপকদের হাতে না গিয়ে উধাও হয়ে যাচ্ছে। ট্যাবের টাকা পায়নি পশ্চিম বর্ধমানের কাঁকসা গার্লস হাই স্কুলের 8 জন পড়ুয়া। শুধু তাই নয়, তাদের টাকা অন্য অ্যাকাউন্টে পড়া মাত্রই সেই টাকা তুলেও নেওয়া হয়েছে বলে অভিযোগ। পশ্চিম বর্ধমানের আসানসোলের কন্যাপুর উচ্চ বিদ্যালয়ের 7 জন পড়ুয়ার সঙ্গেও একই ঘটনা ঘটেছে। এভাবেই উধাও হয়ে গিয়েছে কোটি কোটি টাকা। কোথায় গেল এত টাকা? কারা তুলে নিল? কিভাবে তুলে নিল? এই মামলা ইডিকে হ্যান্ডওভার করো। ইন্টার স্টেট হয়েছে, ইডিকে হ্যান্ডওভার করো। বাইরের রাজ্যে পশ্চিমবঙ্গ পুলিশ যেতে পারে। যাদের সিবিআই আর ইডি ছাড়া কোনো সংগঠন নেই, গণসংগঠন নেই, বুদ্ধিভিত্তিক সংগঠন নেই, মণ্ডল সংগঠন নেই, তাদের এইটাই অভ্যাস। যা দেখতে পাবে সঙ্গে সঙ্গে হচ্ছে সিবিআই চাই, নলে ইডি চাই। দক্ষিণ 24 পরগনার সুন্দরবন পুলিশ জেলার সাগরেও ট্যাব কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। মহেন্দ্রগঞ্জ হাই স্কুলে 261 জন পড়ুয়ার মধ্যে 31 জনের ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকেছে বলে অভিযোগ। এই ঘটনায় সাগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অন্যদিকে কলকাতার সরসোনা হাই স্কুলে 30 জন পড়ুয়ার ও যাদবপুরে 12 জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি বলে অভিযোগ উঠেছে। সরসোনা ও যাদবপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই কোটি কোটি টাকা কি কোনো দিন উদ্ধার হবে? সাইবার জালিয়াতির নেপথ্যে কারা? সরকারের দায় না ব্যাংকের, নাকি উভয়ের? সরকারি পোর্টালে ফাঁক ফোকরের সুবিধা নিয়েই কোটি কোটি টাকা উবে গেল। কয়েকটি জেলায় ঘটেছে, বেশ অল্প কিছু স্কুলে বিষয়টা ঘটেছে। এনআইসি একটা এসওপি ইতিমধ্যেই প্রস্তাব করেছে
এবং প্রত্যেকটি কোন কোন হ্যাকার এটা করছে এনআইসি প্রতিটি আইডেন্টিফাই করছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আগামী দিনেও যারা এই ধরনের অসাধু কাজ করেছে কেউ ছাড় পাবে না। মুখ্যমন্ত্রী নিজে এটার কড়া নির্দেশ দিয়েছেন। সব মিলিয়ে ট্যাব জালিয়াতি রাজ্য জুড়ে চাঞ্চল্য ফেলে দিয়েছে। রাজীব চৌধুরী, মনোজ বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। দেখুন মোট সংখ্যাটা কত। সরকারি পরিসংখ্যান বলছে প্রায় 16 লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব কিনতে টাকা এর আগে দিয়েছে রাজ্য সরকার। দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব দিতে অতিরিক্ত 900 কোটি টাকা অর্থ দফতর বরাদ্দও করেছিল। এগুলো পুরনো পরিসংখ্যান। এই মুহূর্তে আবার বলছি ওই হিমশৈলে চূড়ার উদাহরণটা আনতে হবে। খুব অল্প সংখ্যক কেস স্টাডি আমাদের কাছে এসেছে, সেটাও টাকার অঙ্কে বিচার করলে কোটি ছাড়িয়েছে। কেন এই কথা বলছি? কেস স্টাডি যা পাওয়া যাচ্ছে, পূর্ব মেদিনীপুরে 38টা হাই স্কুলে 306 জন ছাত্রছাত্রীর টাকা অন্য অ্যাকাউন্টে স্রেফ হাওয়া হয়ে গেছে। মালদায় আসি, মালদায় অন্তত 150 জন ছাত্রছাত্রীর টাকা অর্থাৎ প্রায় 15 লক্ষ টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে। মুর্শিদাবাদ আবার উল্টো ঘটনা, 17টা স্কুলে 4141 জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে দুবার টাকা ঢুকেছে। ঝাড়গ্রামে 11টা স্কুলের 50 জন ছাত্রছাত্রীর টাকা স্রেফ অন্য অ্যাকাউন্টে হাওয়া হয়ে গেছে। এই অনুষ্ঠান যখন করছি তখন দেখছি শুধু জেলা, শিক্ষামন্ত্রী বললেন জেলা না, কলকাতাতেও এই পরিসংখ্যান পাওয়া যাচ্ছে। এটা কিন্তু এবিপি আনন্দের পেরিফেরিতে আমাদের চোখে পড়ছে। এর বাইরে কত অসংখ্য এরম ঘটনা ঘটেছে বা এই মুহূর্তে ঘটছে আমরা জানিও না। শুধুমাত্র যাদবপুরে দেখছি 12 জন ছাত্রছাত্রীর ক্ষেত্রে এই জিনিস দেখা গেছে। ঠাকুরপুকুরে 30 জন, অর্থাৎ এখানে কলকাতাতেই দেখা যাচ্ছে 42 জন। আমি সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্তর কাছে আসবো। সন্দীপ, এক হচ্ছে বলা হচ্ছে সরকারি পোর্টালের মধ্যে ঢুকে এই হ্যাকাররা স্টুডেন্টদের অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করে, ভাবুন কি ভয়ঙ্কর, স্টুডেন্টদের অধিকাংশ ছাত্রছাত্রী অ্যাকাউন্ট নাম্বার কোথায় পাবে? তারা যে অ্যাকাউন্ট নাম্বারটা দেয় সেটা তাদের অভিভাবকদের অ্যাকাউন্ট নাম্বার। বাবা মা বা বাড়ির লোকের অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু অন্য ধরনের আর্থিক ট্রানজ্যাকশানও হয়। সেই অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ করে টাকা নিয়ে চলে যাচ্ছে। আমি বলছি কি করে হলো পুরো সিস্টেমটা? সন্দীপ, তাহলে এইরকমই ভার্নারেবল? আমি একটু টেকনিক্যালি ব্যাপারটা আনসার দিই। যখন একটা ডেটাবেসের মধ্যে এন্ট্রি হয় তখন তার একটা ডেট আর টাইম স্ট্যাম্প পড়ে। রাইট। এবার যদি দেখা যায় যে আমার একটা ডেটা এন্ট্রি পরপর হয়েছে এবং যে ডেটাটা তথ্য পাল্টে গেছে তার ডেটার টাইম স্ট্যাম্প যেটা ঠিক আছে তার ডেটার টাইম স্ট্যাম্প এক, তাহলে এটা ডেটা এন্ট্রির টাইমেই গন্ডগোলটা হয়েছে। আচ্ছা। যদি দেখা যায় যে আমার যে তথ্যগুলো সঠিক তার ডেট অ্যান্ড টাইম যে স্ট্যাম্পটা আছে আর যেগুলো পাল্টে গেছে সেগুলো তার থেকে নতুন, তার মানে ওটা হ্যাক হয়েছে। এটা খুব সহজে বেরিয়ে যাবে যে ডেটা এন্ট্রিতে জালি হয়েছে নাকি এটা পরে গিয়ে এন্ট্রির পরে হ্যাক হয়েছে। রাইট। তো এবার দেখা গেল যদি হ্যাক হয় তাহলে 2-3 রকম সম্ভাবনা আছে। এক, যে আমার পুরো সাইটটাই গন্ডগোল, সেখানটায় আমায় কেউ হ্যাক করে ঢুকে গেছে, অথবা যেখান থেকে যে পাসওয়ার্ডগুলোর যেহেতু কোনো সিকিউরিটি স্ট্রং পাসওয়ার্ড বা এরকম কিছু নেই, ওই পাসওয়ার্ডটা কেউ গেস করে ওখান থেকে চুরি করে নিয়েছে। তো নয় পাসওয়ার্ড চুরি হয়েছে কোনো একটা স্কুল থেকে, কারণ সিকিউরিটি খুব একটা কিছু থাকে না কোনো জায়গাতেই, তো কোনো স্কুল থেকে পাসওয়ার্ড চুরি হয়েছে, অথবা মাস্টার পাসওয়ার্ড চুরি হয়েছে, অথবা সাইটটা হ্যাক করে ঢুকে গেছে। যেটাই হোক না কেন আজকে কিন্তু আমরা টিপ অফ দ্য আইসবার্গ দেখছি। কেন? তার কারণটা হচ্ছে শুধু অ্যাকাউন্ট পাল্টে টাকাটা অন্যের অ্যাকাউন্টে নিয়েছে তাই নয়, সাইট যদি হ্যাক করে ঢুকে যায় লক্ষ লক্ষ বাচ্চার যাবতীয় প্রায় কনফিডেন্সিয়াল ইনফরমেশন এক্সপোজড হয়ে গেছে। এবং বাচ্চা না, তাদের অভিভাবক, এক্স্যাক্টলি বাচ্চাদের মাইনরের বহু ক্ষেত্রে আমরা মাইনরদের ডেটাটা একটু বেশি সেনসিটিভ মনে করি, এবং সেই বাচ্চাদের ইনফরমেশনগুলো কিন্তু ডার্ক ওয়েব, ডিপ ওয়েবে কালকে বিক্রি হবে। সুতরাং হয়তো দেখা গেল 4000-5000 বাচ্চার হয়তো অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হয়েছে, কিন্তু তার থেকেও ডেঞ্জারাস হচ্ছে এই সমস্ত অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল আইডি, বয়স, আধার কার্ড, সব ডেটা কিন্তু কালকে ডার্ক ওয়েব, ডিপ ওয়েবে আজ বাদে কাল বেরিয়ে যাবে। মারাত্মক। আমি শৈলদার কাছে আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো এখনও পর্যন্ত পুলিশ যা গ্রেফতার করেছে সেখান থেকে উঠে আসছে যে
প্রতারকরা সরকারি পোর্টালে ঢুকে, ঠিক যেখানে সন্দীপ যেটা বিস্তারিত ব্যাখ্যা করছে, যে অ্যাকাউন্ট নাম্বারটা পাল্টে দিয়েছে, অর্থাৎ শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি মাইক্রো লেভেলে গিয়ে স্কুলের কম্পিউটারে ঢুকে সেখানকার পাসওয়ার্ড, অপেক্ষাকৃত দুর্বল পাসওয়ার্ড অথবা পাসওয়ার্ডহীনতাকে ব্যবহার করেছে তা নয়, একেবারে পোর্টালে ঢুকে অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ মানে সেন্ট্রালাইজ সিস্টেমে, নার্ভাস সিস্টেমের খুব সহজভাবে বললে সেই কেন্দ্রবিন্দুতে নিউক্লিয়াসে আঘাত এনেছে হ্যাকাররা। দেখুন, এক কথায় ভয়ঙ্কর, সরকারি ওয়েবসাইটে ঢুকে তথ্য বদল, আর এটা করে জালিয়াতি করা হয়েছে ট্যাব কেনার সরকারি টাকায়। পূরণের আগেই ভঙ্গ হয়েছে তরুণের স্বপ্ন, গায়েব হয়েছে ট্যাব কেনার জন্য দেওয়া কোটি কোটি টাকা। এখনো পর্যন্ত রাজ্যের 7টি জেলা থেকে ট্যাবের টাকা জালিয়াতির অভিযোগ এসেছে। তার মধ্যে মালদার বৈষ্ণবনগর এবং উত্তর দিনাজপুরের চোপড়া থেকে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর ধৃতদের জেরা করেই উঠে এসেছে চোখ কপালে ওঠার মতো তথ্য। ট্যাব পাওয়ার জন্য রাজ্য সরকারের বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে তরুণের স্বপ্ন প্রকল্পে নাম নথিভুক্ত করতে হয়। পুলিশের দাবি, অভিযুক্তরা প্রথমে বেআইনিভাবে সরকারি পোর্টালে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে। তারপর তারা উপভোক্তাদের অর্থাৎ পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বদলে দেয়, যার জেরে যে অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা সেই অ্যাকাউন্টে না ঢুকে টাকা চলে যায় বদলে দেওয়া অ্যাকাউন্টে। দেখতে পাচ্ছি জুলাই মাসের একটা সার্টেন ডেটে এই বাংলা শিক্ষা পোর্টালে সে এন্ট্রি করে সে অ্যাকাউন্ট মডিফাই করেছে এবং যে মডিফাইড অ্যাকাউন্টে আলটিমেটলি টাকাগুলো ক্রেডিট হয়েছে, যে অ্যাকাউন্টগুলো স্টুডেন্টের নয়। সে যে মোবাইলটা ইউজ করেছিল এই কাজের জন্য, সেই মোবাইলটা আমরা সিজ করেছি এবং তার সাথে আরও কারা কারা আছে সেগুলো আমরা তদন্ত করে দেখার জন্য তাকে রিমান্ডে নিয়েছি। এখানেই প্রশ্ন, সরকারি ওয়েবসাইটে যেখানে তথ্য বদল করতে গেলে বিশেষ আইডি এবং পাসওয়ার্ড প্রয়োজন হয়, সেটা জালিয়াতরা পাচ্ছে কোথা থেকে? জালিয়াতরা কি সরকারি ওয়েবসাইটকে হ্যাক করে ফেলছে? তাহলে কি বাংলার শিক্ষার মতো গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইট সুরক্ষিত নয়? এগুলোকে ডেলি মনিটরিং এর উপর রাখা উচিত এবং এটা যে সিকিউরিটি অডিট, আনঅথরাইজ লোক মানে লোকেশন ভেরিফাই করে দেওয়া উচিত আমার মতে। যাবত আমি এই প্রেমিসেসের বাইরে বা এই নেটওয়ার্কের বাইরে গিয়ে আমি লগ ইন করতে পারবো না। কারণ না কারোর অ্যাডমিন থেকে সে ঢুকেছে এমন তো না পিসি সরকারের মতো কেউ ওপেনলি কোনো সিস্টেমে, এটা তো অতটা টেকনিক্যালি অনেকটাই স্ট্রং থাকে যে এই জায়গাটা ব্রেক করা সম্ভব না। অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস নিচে মানে ডেফিনেটলি এখানে ঘাটতি তো রয়েছে। পূর্ব বর্ধমান জেলার 27টি স্কুলের 85 জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাব কেনার টাকা জমা পড়েনি বলে অভিযোগ। তদন্তে নেমে মালদার বৈষ্ণবনগর থেকে হাসান শেখ নামে সাইবার ক্যাফের মালিককে গ্রেফতার করা হয়। আমার ছেলে দোকানে কাজ করে, দোকানে থাকে, কম্পিউটারের দোকানে। নিজের দোকান? হ্যাঁ, নিজের দোকান। কোন পার্টি করে? তৃণমূল করে। কতদিন ধরে? অনেক দিন থেকে তৃণমূল পার্টি করে। অনেক দিন ধরে? হ্যাঁ, অনেক দিন থেকে তৃণমূল পার্টি করে আমার ছেলে। সে গ্রাম্য কর্মী, সে আমাদের ভোটার, সে দলের কোনো রকম পদে ছিল না, আমাদের কোনো পদেও নেই। সে ভোটার হিসেবে হয়তো দলকে সাপোর্ট করতো, কর্মী নয়, আমাদের সাপোর্টার, দলের সাপোর্টার। একই অভিযোগে উত্তর দিনাজপুরের চোপড়া থেকেও 3 জনকে গ্রেফতার করেছে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ। আমাদের টিম কালকে উত্তর দিনাজপুরে সেখানকার লোকাল পুলিশের সাথে যৌথভাবে রেড করে 3 জনকে ধরেছে। পোর্টালে বাচ্চাদের যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই ডেটাটা যে চেঞ্জ হয়েছে তার ভিত্তিতেই যারা এই ঘটনাটা ঘটিয়েছে সেইখান থেকে আমরা ক্লু নিয়ে এই 3 জনকে ধরেছি। আমার তো মনে হচ্ছে এটা এক ধরনের রাজ্যের বাইরে যে ধরনের জামতারা গ্যাং, তাদের হাত থাকতে পারে, সেটা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু যতক্ষণ না পুলিশ এই ব্যাপারে আমাদের জানাচ্ছেন আমি নিশ্চিতভাবে বলতে পারি না। জালিয়াতির শেকড় অবধি কি পৌঁছতে পারবে পুলিশ? সর্ষের মধ্যে ভূত নেই তো? কমল কৃষ্ণ দে, করুণাময় সিংহ, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ। আবার বলছি, মূল সংখ্যাটা কিন্তু চমকে দেওয়ার মতো। তার একটা ভগ্নাংশ যদি এই প্রতারণার শিকার হয়, সরাসরি শিকার হয়, তার বহুমাত্রিক বিপদ আছে। 16 লক্ষ ছাত্রছাত্রীকে এর আগে দেয়া হয়েছে, প্রায় 1000 কোটি টাকা বরাদ্দ হয় অর্থ দপ্তর থেকে। তার ভগ্নাংশ হলেও মারাত্মক। ক্ষতি মূলত দুরকম, আমি সলিলদার কাছে আসবো। এক হচ্ছে ওই ছেলেটা বা মেয়েটা, ওই পড়ুয়াটা ট্যাব পেল না, এবং দ্বিতীয়টা হচ্ছে আমার আপনার করে লক্ষ লক্ষ কোটি টাকা লুট হয়ে গেল। ভয়ঙ্কর সলিলদার। দেখো, এটাকেই বলে কিন্তু প্ল্যান্ড আর অর্গানাইজড ডেলিবারেট ইকোনমিক অফেন্স টু ডিফ্রড অ্যান্ড ডিসিভ আদার্স। তুমি যখনই দেখো, এটা একটা অর্গানাইজড কেন বলছি, যদি এটা আমাদের লোকালাইজড ব্যাংকে হতো, সন্দীপ আমার পুরনো প্রতিবেশী, যদি এটা লোকালাইজড ব্যাংকে হতো আমার বলার কিছু ছিল না। এটা যখন ইন্টারস্টেট হয়েছে, বিহারের ব্যাংকেও হয়েছে, তার মানে এটা অর্গানাইজড বাই ইন এ লার্জার পার্সপেক্টিভ। এটা মানে ইন্টেনশনটা কিন্তু
মানে বাই এ লার্জার গ্রুপ অ্যান্ড ভেরি স্ট্রং গ্রুপ অফ ক্রিমিনালস যাদের ওপর থেকে মদত আছে। এবং যদি এটা না হয়, এবং এটা কি 4 জন লোককে ধরেছে, আর তো কিছু করেনি সুমন, কিন্তু রুট অফ দ্য কেস তো তোমায় যেতে হবে, যে অসুখটা কোথায় সেখানে তোমায় যেতে হবে, কোথা থেকে হচ্ছে, হু আর ইন লিগ উইথ দিস ক্রাইম। এই 4টে লোক একেবারে সলিলদা, মানে স্পেসিফিক ইনপুট ছাড়া এইভাবে স্কুল ধরে ধরে ছাত্রছাত্রী ধরে ইম্পসিবল। আমি বলছি এটা জামতারা গ্যাংয়ের সঙ্গে এটার তফাৎ যে একেবারে স্পেসিফিক ইনপুট না থাকলে এইভাবে জামতারা গ্যাং এটা নয়। এটা তো বলে স্যার অ্যাক্সিস ব্যাংক থেকে ফোন করছে, বলে কোমরে দড়ি বেঁধে ঘোরাবো, আমাকে ফোন করেছে। ইট ইজ নট দ্যাট। এটা তোমার একটা অ্যাক্রস দ্য স্টেট বললেও ভুল হবে, এটা তো ইন্টারস্টেট হয়ে গেছে। সুতরাং আমার মনে হয় দিস ইজ এ ফিট কেস টু বি ইনভেস্টিগেটেড বাই এ ভেরি এক্সপার্টাইজ এজেন্সি। আবার দেখো এখানে তুমি দেখো কোনো জায়গায় আবার চাচল থানার আইসি চলে গেছে, সেও তদন্ত করতে চলে গেছে। তার কি নলেজ আছে বলো? এখানে সাইবার সত্যি যদি অন্য রাজ্য যদি যুক্ত থাকে তাহলে তো পারবে না। আমি সন্দীপের কাছে আরেকবার যাব। সন্দীপ, একটা জিনিস সেটা হচ্ছে যে এক হচ্ছে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট নাম্বার কম্প্রোমাইজড হয়ে গেল, 2 হচ্ছে যে অর্থাৎ সিকিউরিটি, টোটাল সিকিউরিটি সিস্টেম অ্যাট স্টেক। শুধু আমার মনে আছে যে রাজ্য সরকার এর আগে বিতর্ক করেছিল যে কেন আমরা আধার লিঙ্ক করব, ওটাকে বাইপাস করে। আমি বলছি ধরা যাক এই মুহূর্তে যদি সিদ্ধান্ত হয় যে সমস্ত অ্যাকাউন্ট আধার লিঙ্ক ছাড়া টাকা যাবেই না, তাতে কিছুটা মানে যে অবধি ক্ষতিটা হয়েছে সেখানে আটকানো যাবে না, সেখানেও ফুল স্টপ দেওয়া যাবে না? না, যা বেরিয়ে গেছে তা কিন্তু দেখা যাবে খেপে 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 এফেক্টটা বোঝা যাবে। আচ্ছা, কারণ ফার্স্টে যে এফেক্ট গেল হচ্ছে কিছু লোকের টাকা গেল, কিন্তু এরপরে দেখা যাবে যে কিছু লোকের কনফিডেন্সিয়াল ইনফরমেশন এক্সপোজ হয়ে যাবে, সেটাকে ইউজ করে আবার স্ক্যাম হবে। ঠিক, তো এগুলো মানে এফেক্টটা আস্তে আস্তেই দেখা যাবে, অনেক দূর অব্দি যাবে। মেইন যেটা হচ্ছে এটাকে স্টপ করা যেত কি করে। আজকে আমি যখন কোনো একটা ইমেলে আমি ঢুকছি, আমার কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশন থাকে, একটা ওটিপি আসে। কেন আসে? বিকজ কেউ একটা অ্যাকাউন্টেবল, যাদেরকে পাসওয়ার্ড দেওয়া হয়েছে তাদেরকে যদি অ্যালাউ করা হতো সফটওয়্যারের মধ্যে যে স্যার মোবাইল নাম্বারটা অ্যাড করে সে ওটিপি না দিলে সেখানে ঢুকতে পারবে না, তাহলে কিন্তু এই কাণ্ডটা কোনোদিনই হতে পারত, যেটা আধার লিঙ্ক থাকলেও হতো না। হ্যাঁ, তো কিন্তু সন্দীপ, তুমি এই স্টুডিওতে এই অনুষ্ঠানে একাধিকবার বলেছো যে আমরা দেখুন ডিজিটাল ইন্ডিয়া এত বলি, কিন্তু সেই লেভেল অফ সিকিউরিটি প্রথম বিশ্বে একই কোম্পানির একই অ্যাপ্লিকেশন একই ওয়েবসাইটে প্রথম বিশ্বের জন্য যতগুলো লেয়ার্স অফ সিকিউরিটি থাকে, ভারতবর্ষের জন্য সেটা কম্প্রোমাইজ হয়। ইনফ্যাক্ট আমি সুমনদার একটা কথা বলবো, ফার্স্ট দেখা উচিত এই সাইটটাকে কোনোদিন অডিট করা হয়েছে কিনা। আচ্ছা, কেননা একটা গভর্নমেন্ট যে কোনো সাইট সেটা কিন্তু আমাদের কোয়ার্টারলি অডিট করতে হয়, এটা ম্যান্ডেট আছে একদম। তো এটা যদি কোনোদিন অডিট না করা হয় এবং অডিট করার পর যদি কিছু ভালনারেবিলিটি বেরোয়, আর সেটা কি আদৌ ক্লোজ করা হয়েছিল নাকি সেটার উপর চুপ করে বসেছিল সবাই, এইটা কিন্তু একটা বিরাট সমস্যা। একদম একদম। সরকারি স্কুলে যাদের জন্য এই ট্যাব চালু করেছিল বেশ কয়েকটা বছর আগে 10,000 টাকার, 10,000 টাকা দিয়ে ট্যাব আদতেও হয় কিনা সেটা তো আমার প্রশ্ন। আর অ্যাকচুয়ালি যদি সরকারের যদি সদিচ্ছা থাকতো তাহলে কিন্তু ট্যাবটা কিনে যথার্থভাবে তাদেরকে বিতরণ স্কুলের মাধ্যমে ট্যাবই দিতে হতো। এবং এই আমরা কিন্তু সমীক্ষার মাধ্যমে জেনেছি যে এই ট্যাব কিন্তু আদতেও কেনা হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আপনাকে অন্য পারপাসে ব্যবহার করা হয়। এবং আজকেই আনন্দবাজার কাগজ লিখেছে যে মানে চক নেই স্কুলে, ডাস্টার নেই পয়সার অভাবে, চক ডাস্টার নেই, অথচ আমার কোটি কোটি টাকা চলে যাচ্ছে এই হ্যাক করে বের করে নিয়ে চলে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে যেখানে সাধারণ পঠন পাঠনই চলছে না, সেখানে ট্যাবটা কেবলমাত্র ওই 10,000 টাকাটা দিয়ে তোমার ভোটটা কিনবো, তোমার পরিবারকে প্রভাবিত করব। এবং আমার আজকে যে প্রশ্নটা আমার মাথায় আসছে যে আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকতেন আর জেলায় জেলায় এইরকম ট্যাব দুর্নীতি ধরা পড়ছে, তাহলে রাজ্যটা এতদিন একটা বন্ধ হতো, একটা বড় আন্দোলন আমরা দেখতে পারতাম। আর আমাদের অপদার্থ বিজেপি এবং সিপিআইএম দল, তারা কার্যত বলা যায় ঘরে বসে আছে আর মানে প্রেস স্টেটমেন্ট দিচ্ছে, এবং কাব্যিকভাবে প্রেস স্টেটমেন্ট আমি প্রায় দিচ্ছি। কোথায় তার অ্যাকশনে, কোথায় এত বড় একটা কেলেঙ্কারি ট্যাক্স পেয়ারের টাকা নিয়ে খেলা? আমি দুটো তথ্য প্রথমে বলি। এক হচ্ছে অভিভাবকের অ্যাকাউন্টে তরুণের স্বপ্নে টাকা যায় না। আমার মেয়ে এবার পেয়েছে, মাধ্যমিক দিয়েছে, তার নিজের নামে অ্যাকাউন্ট থাকতেই হবে, এটাই নিয়ম করা হয়েছে, এখন সেখানেই যাবে। 1 নম্বর। কিন্তু আধার লিংকের কোনো সিস্টেম নেই, আধার লিংকের কোনো সিস্টেম নেই। যখন সে তৈরি করছে, অ্যাকাউন্ট যখন সে তৈরি করছে তখন তো আধার তাকে জমা দিতে হবে,
আধার টাকা 3 বছরের বাচ্চারা থাকতে পারে, তাকে জমা দিতে হবে। 1 2 নম্বর হচ্ছে রসিদ জমা দিতে হবে। এটা কিন্তু নিয়ম করা হয়েছে যে আমি যেটা কিনেছি, ধরা যাক 10,000 টাকা দেওয়া হয়েছে, কিন্তু আপনি বললেন বিশ্বনাথ যেমন বললেন ক্যাক হবে কিনা সেটা প্রশ্ন। ধরা যাক কেউ 12,000 টাকা বা 13,000 টাকা জিনিস কিনেছে, তাহলে সে ওইটাই কিন্তু জমা দেবে, মানে ওটা কিন্তু স্কুলকে তাকে জমা দিতে হবে। এই নিয়মটা কিন্তু করা হয়েছে। সুতরাং সেইখানে সেই দিক থেকে একটা সদিচ্ছার পরিচয় কিন্তু সরকারের আছে, সেটা তারা করেছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটা নিশ্চয়ই আমাদের সকলের মনে আছে, উদ্দেশ্য মহৎ আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তার একটি বক্তৃতায় ডিজিটাল অ্যারেস্ট কথাটা ব্যবহার করেছেন। সম্প্রতি গত 1 মাস ধরে মন কি বাতে আলাদা করে প্রধানমন্ত্রীকে বলতে হয়েছে, গত 1-1.5 মাস ধরে এই সাইবার জালিয়াতিটা এমন একটা উত্তুঙ্গ জায়গায় পৌঁছেছে, সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, আমি বলছি টোটাল অ্যাক্রস মানে সমস্ত স্টেটে এমন একটা জায়গায় সেই জন্যই তো এই সিকিউরিটি লেয়ার অন্য ব্যাপারটা বুঝুন, সেই জন্যই তো দেয়ালটা দিতে হবে, তার কারণ বাইরে যারা আছে তারা ঘরের ভেতরে ঢুকে পড়ছে বলে। এই বছর টোটাল বেনিফিশিয়ারির সংখ্যা 12 লক্ষ, এবং এখনো পর্যন্ত আমরা যে তথ্য পাচ্ছি সেটা কোথাও হচ্ছে 10 জন, কোথাও 8 জন, এরকম ভাবে পাচ্ছি। আমি বলছি একজনও হওয়া উচিত নয়, নিশ্চয়ই কোনো একটি ক্ষেত্রে কোনো গাফিলতি থাকা উচিত না। কিন্তু 1-2 এর ব্যাপার নয়, 300 ছাড়াচ্ছে, 400 ছাড়াচ্ছে, হাজারের পথে যাচ্ছে। ওই একটা জায়গায় হচ্ছে ডবল ঢুকেছে, মুর্শিদাবাদ জেলা একটা দেখা গেছে সেখানে বেশ কিছু অ্যাকাউন্টে এরকম ডবল টাকা ঢুকেছে। তো এই গাফিলতি অবশ্যই, কিন্তু এই যে কোন স্কুলে কিছু পেয়েছে কয়েকজন পায়নি এরকম হয়েছে। এইখানে ডেটা এন্ট্রি যারা এখানে যেটা বলা হচ্ছে পায়নি, তো ইস্যু নয়, অন্য অ্যাকাউন্টে চলে গেছে আমার আপনার করেক্ট টাকা, সেখানে ডেটা এন্ট্রি এটা তো বলছে সরকার, এবং উচ্চ পর্যায়ে তো ইয়ে হয়েছে। এবং বিষয়টা বড়, সেটা হচ্ছে হ্যাক। আমি যদি সরকারি ব্যাখ্যাও নিই, হ্যাক হয়েছে বাংলার পোর্টাল বা বাংলার যে সরকারি অ্যাকাউন্ট, সেটা তার ভেতরে শুধু ছাত্রছাত্রী সহ বহু গুরুত্বপূর্ণ তথ্য আছে। শুধুমাত্র ট্যাবের টাকা পেলো না পেলো এই প্রেক্ষিতে দেখবেন না। আমি বলছি যে এই পুরো জিনিসটাকে নিয়ে আজকে কম্প্রোমাইজ হলে এতগুলো মাইনর বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে শুধু ডার্ক ওয়েবের জন্য। এইটা একেবারে ঠিক না। এখানে যে বাইরের যে গ্যাং তাদেরকে অবশ্যই চিহ্নিত করা, এবং আমার মনে হয় কেন্দ্রীয় সরকারের সঙ্গে একই সঙ্গে সহযোগিতা। আমি খুব দ্রুত কতগুলো কথা বলি। সেটা হচ্ছে যে ডেটাগুলো চলে গেছে, একজন সাইবার বিশেষজ্ঞ বললেন, আমি বিশেষজ্ঞ নই, ওনারা যা বলবেন আমাকে সেটা মানতে হবে, যে ডেফিনেটলি এগুলো যদি ডার্ক ওয়েবে বিক্রি করে দেওয়া হয় তাহলে এদের সিকিউরিটি কম্প্রোমাইজড হয়ে গেছে অলরেডি। দ্বিতীয় যে ভয়ঙ্কর ঘটনাটা, এখানে ট্যাব দেওয়া হলো কি হলো না, তার মূল্য 10,000-এর থেকে অনেক বেশি, তার মূল্য বা তার বিপদের মূল্যটা অনেক বেশি। তাই বলছি, লাইনটা বলবো, এতদিন শুনেছিলাম তোলাবাস তৃণমূল, গুন্ডা তৃণমূল, এবার দেখি হ্যাকার তৃণমূল, নতুন একটা গোষ্ঠী যারা তৃণমূল করে তারা হ্যাকারও হচ্ছে, নতুন একটা শ্রেণী তৈরি হচ্ছে। এর সঙ্গে সরাসরি তৃণমূলকে যুগবে, তার বাড়ির লোকই তো বললো তৃণমূল করে, তার মাই তো বললো তৃণমূল করে, এবারে তো হ্যাকার তৃণমূল, আরে নতুন শ্রেণী তৈরি হলো। খুব ভালো, তৃণমূল থেকে হ্যাকার তৃণমূলের যাত্রাপথ, একদম এই যাত্রাপথটা মসৃণ কি কুসুমাস্তীর্ণ আমি বলতে পারবো না, তবে চোরে ভর্তি। যাই হোক, আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, কারণ উনি একটা কথা বললেন যে এই যে সাইবার হ্যাকিং হলে তার এই অডিট করা, সাইবার অডিট করা প্রয়োজন। আমি আপনাকে একদম আদালতে একটি নির্দেশ বলছি, এবং সেই নির্দেশনামায় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা 4 মার্চ 2021 সালে বলেছিল যে তারা ওই 2020 সালের নিয়োগের যে প্যানেল সেটা পাবলিশ করার পরে সেটা সাইবার হ্যাকিং হয়ে গেছিল, সেই জন্য তারা নাকি আর ওই প্যানেলটা পাবলিশ করতে পারেননি, সেই জন্য উইথড্র করে নিতে বাধ্য হয়েছিল। তারপরে এই 2021 সালে এই তথ্য দেওয়ার পরে 2022 সালে মামলা হয়ে সিবিআই তদন্তের নির্দেশ হয় এবং মানিক ভট্টাচার্য জেলে যায়। অর্থাৎ তুমি কি বলতে চাইছো এই হ্যাকিংটা এলিবাই? ইয়েস, আমি এই কথাটাই বলতে চাইছি, এটি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি কিনা। তার কারণ এখানে দেখছেন এই যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ওই যে হ্যাকাররা কিভাবে পেয়ে গেল, এবং দেখছেন বিভিন্ন জায়গায় এটা কি পেয়ে গেল নাকি দিয়ে দেওয়া হলো, এই যে এবং বিভিন্ন জায়গায় এটা ঘটছে, এবং এর সঙ্গে এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কোনো যোগ রয়েছে কিনা, এটাকে আসলে এই সাইবার হ্যাকিং কে অ্যালিবাই করে আসলে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি জেকে বসেছে কিনা, প্রাতিষ্ঠানিক দুর্নীতি কিনা সে তো পুলিশ বের করবে, বিশেষজ্ঞরা বলতে পারবেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, কেন এই রকম একটা গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর এই শিশুগুলো, এই মাইনরদের তথ্য আছে, এই রকম একটা পোর্টালকে যথেষ্ট সুরক্ষিত করা হয়নি? এই প্রশ্ন তো উঠবে। একদিকে ওই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, পাশাপাশি যাদের বাড়িতে ছাত্রছাত্রীও নেই তাদের করের টাকা থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য যে ট্যাবের যে উদ্যোগটা, আমি আবার অর্ণবের সঙ্গে একমত, যে উদ্যোগটা সাধু, সেইখানে এই অসাধু চক্র ঢুকলো কি করে প্রশ্ন উঠবে না? কেন সুরক্ষিত করা হলো না পোর্টালকে? যথেষ্ট সুরক্ষিত করা হলো না সরকারি পোর্টালকে, মারাত্মক।
প্রকল্পের নাম তরুণের স্বপ্ন, কিন্তু এ যেন স্বপ্নভঙ্গের শামিল। একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রত্যেক পড়ুয়াকে অনলাইন ক্লাসের জন্য ট্যাব কিনতে 10,000 টাকা করে দেয় রাজ্য সরকার, কিন্তু সেই ট্যাব কেনার স্বপ্নই চুরমার করে দিচ্ছে জালিয়াতি। কোথাও পড়ুয়াদের কাছে পৌঁছচ্ছে না ট্যাব কেনার টাকা, কোথাও ট্যাব কেনার জন্য সরকারের দেওয়া টাকা জমা পড়েছে অন্যের ব্যাংক অ্যাকাউন্টে। কোনো কোনো ক্ষেত্রে বাংলার টাকা চলে যাচ্ছে বিহারে। যেমন মুর্শিদাবাদের সালারের টেয়া শান্তিসুধা দাস হাই স্কুলের 15 জন পড়ুয়া ট্যাবের টাকা পাননি বলে অভিযোগ। তাদের অ্যাকাউন্ট রয়েছে SBI এর টেয়া শাখায়, কিন্তু সূত্রের দাবি ওই 15 জনের টাকা জমা পড়েছে বিহারের কিষানগঞ্জের SBI এর একটি শাখায়। স্টেট ব্যাংকের রিপোর্ট নিয়ে আমরা থানাতেও জানালাম, শনিবারে থানায় গেলাম যে স্যার এই ব্যাপার জানালেন, আমরা দেখছি। পূর্ব মেদিনীপুরের 34টি স্কুলে 242 জন ছাত্রছাত্রী ট্যাবের টাকা পায়নি বলে অভিযোগ উঠেছে। এই বিষয়গুলি আমরা শিক্ষা দপ্তরকে জানিয়েছি এবং আমরা সাইবার ক্রাইম বা বিভিন্ন জায়গায় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যে ছাত্রগুলো টাকা এখনো পায়নি, তাদের নাম আমরা দিয়েছি যাতে তারা টাকা তাড়াতাড়ি পেয়ে যায়। ঝাড়গ্রাম জেলার 12টি স্কুলের প্রায় 50 জন পড়ুয়ার টাকা আবার অন্যের অ্যাকাউন্টে চলে গিয়েছে বলে অভিযোগ। যখন আমাদের ডিআই স্যারের কাছ থেকে আমরা ওটা ফেল ট্রানজ্যাকশনে যে একটা টোটাল রিপোর্ট পেলাম, তাতে দেখলাম মাত্র 5 জনের ফেল ট্রানজ্যাকশন হয়েছে, সেটা টাইপিং মিস্টেক, কিন্তু বাকি 6 জনের পুরো অ্যাকাউন্ট নাম্বারটাই চেঞ্জ হয়ে গেছে এবং সেই অ্যাকাউন্ট নাম্বারটা ঝাড়গ্রামের নয়, উত্তর দিনাজপুরের। আবাসের পর তরুণের স্বপ্ন, সরকারি প্রকল্পের টাকা ঘিরে শুধুই আশঙ্কা, আতঙ্ক, দুশ্চিন্তা। রেতেই বড়সড় প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে। একদম লক ডিটেলসগুলো ডেলি বেসিসে মনিটরিং করা উচিত এবং এই যে আনঅথরাইজ অ্যাক্সেস, সেই ছেলেটা নিশ্চয়ই সেই সার্ভার রুমের বাইরে বসে বা যেখানে সিস্টেম আছে সেখানে বসে করেনি, তার মানে বাইরে থেকেই ধরা নেওয়া যায়। সুতরাং আমাকে ওখানে এই ইমপ্লিমেন্ট করা উচিত। দেখা গেলো এই নেটওয়ার্কের বাইরে আমার যদি এই পোর্টাল কেউ খুলতে চায় বা এই পোর্টালে অ্যাক্সেস নিতে চায়, সাথে সাথে আটকে দেবে। এরকম সিকিউরিটি ফিচার্স আছে, সেগুলোকে এনেবেল করতে হবে এবং ওগুলোকে মানে উইকলি বেসিসে মনিটরিং করা প্রয়োজন, আদারওয়াইজ এই ধরনের সমস্যা বারবার দেখা যায়। প্রশ্ন উঠছে, এই ব্যর্থতার দায় কার? কেন সুরক্ষিত করা গেল না সরকারি পোর্টাল? বর্তমানে লক্ষ্মীর ভান্ডার সহ সরকারের প্রায় 1 ডজন প্রকল্পের টাকা সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে যায়। আজ যেটা তরুণের স্বপ্ন প্রকল্পের ক্ষেত্রে হয়েছে, কাল সেটা অন্য প্রকল্পের সঙ্গে হবে না, এর গ্যারেন্টি কে দিতে পারে? এ রাজ্যে সব চুরি তো টেকনিক্যাল ফল্ট এবং টেকনোলজি ব্যবহার করেই সব চুরি করা হয়। কোথায় চুরি নেই? এই ট্যাব আর একটা বড় চুরি। সিস্টেম না, একটা সরকার যদি সিদ্ধান্ত নেয় আমি চুরি করব, আপনি কি করবেন? এখানে এত ছাত্রছাত্রীর ব্যাপার, কোথাও কোনো দুর্নীতি নেই। এখানে কোনো কারণে সেটা হিউম্যান এরার হতে পারে, অথবা কোনো টেকনিক্যাল ফল্ট হতে পারে, বা কোনো হ্যাকিং প্রবলেম হতে পারে। যাদের টাকা প্রাপ্য অথচ যায়নি, তো তারা তো জানেই যে তারা পাবেই, যদি না পায় জানালে খোঁজ খবর হবে এবং তারা পাবে। ট্যাবের টাকা উধাওয়ের ঘটনায় সোমবার বিকেলে বিশেষ বৈঠক হয় নবান্নে। মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং বিভিন্ন জেলার প্রশাসনিক কর্তারা। ঠিক হয়েছে, আগামী দিনে এমন ঘটনা যাতে না ঘটে তার জন্য সিস্টেমকে আরও উন্নত করতে হবে। এই ঘটনার পুনরাবৃত্তি রুখতে আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়েছে। রাজীব চৌধুরী, বিটন চক্রবর্তী, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। ফাটাকেষ্ট খবর দেখে না, খবর শোনে না, খবর তৈরি করে। তার বিখ্যাত ফিল্মের বিখ্যাত সংলাপ, কিন্তু নিজের দলের সভায় যদি তার পকেটমারি হয়, সে তো খবর হবেই। মিঠুন চক্রবর্তী গেছিলেন ঝাড়খণ্ডে বিজেপির ভোট প্রচারে, সেখানে তার পার্স খোয়া গেল। একেবারে মঞ্চ থেকে মাইকে নেতারা মিঠুন চক্রবর্তীর মানিব্যাগ ফেরানোর আবেদন করলেন, কিন্তু তার মানিব্যাগ এখনো পর্যন্ত যা খবর, মহাগুরু ফেরত পাননি এখনো। দেখুন, সময়টা ভালো যাচ্ছে না মিঠুন চক্রবর্তী। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে থানায় এফআইআর হয়েছে। সেই মন্তব্যের জন্যই পাকিস্তানের গ্যাংস্টার হুমকি দিয়েছে। তার মধ্যে আবার ফাঁপড়ে পড়লেন মহাগুরু। এবার বিজেপির প্রচারে গিয়ে মানিব্যাগ খোয়ালেন মিঠুন। বিজেপির হয়ে মঙ্গলবার ঝাড়খণ্ডে বিধানসভা ভোটের প্রচারে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। বিজেপির প্রচার সভাতেই তাঁর পকেট থেকে মানিব্যাগ হাতিয়ে নেয় কেউ। শেষ অবধি মঞ্চ থেকে মিঠুন চক্রবর্তীর মানিব্যাগ ফেরানোর আবেদন করতে শোনা যায় বিজেপি নেতৃত্বকে। और आपसे आग्रह है कि आप कृपया मिथुन दा का पर्स जिसने भी लिया हो, मिर्जा का संस्कृति ऐसा नहीं है, आप आकर के मिथुन दा का पर्स को लौटा दीजिए। और आपसे आग्रह है कि आप कृपया मिथुन दा का पर्स जिसने भी लिया हो, मिर्जा का संस्कृति ऐसा नहीं है, आप आकर के मिथुन दा का पर्स को लौटा दीजिए। কিন্তু বিজেপির সভা থেকে বিজেপি নেতার মানিব্যাগ খোয়া গেলেও ফেরানোর কোনো আবেদন অনুরোধেই লাভ হয়নি। মানিব্যাগ ফেরত পাননি মিঠুন চক্রবর্তী। এবিপি আনন্দ। এবার বিনম্র শ্রদ্ধা জানাবো এক অসামান্য স্রষ্টাকে।
মনোজ মিত্র শুধু এক নাট্যকার অভিনেতার নাম নয়, মনোজ মিত্র আসলে একটা যুগের নাম, বাংলার সংস্কৃতি জগতের একটা অধ্যায়ের নাম। আমার মনে পড়ছে বহু বছর আগে লন্ডনের টেমস নদীর ধারে কাটানো বেশ কয়েকটা ঘন্টার কথা। এই চ্যানেলে আমাকে দেয়া একাধিক সাক্ষাৎকারে জীবনের নানা অনুভূতি ভাগ করে নিয়েছিলেন মনোজ মিত্র। আজ তার চলে যাওয়ার দিনে তাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি একবার ফিরে দেখব সেই সাক্ষাৎকারগুলোর ছোট্ট কয়েকটা অংশ। অভিনেতার ওই নিজের ছোট্ট জায়গাটুকুও একটু দেখতে হয় যে আমার কি করার আছে, অন্তর থেকে কতখানি এটাকে আমি নিজের বলে গ্রহণ করতে পারবো বা এর মতন হয়ে উঠতে পারবো। নাট্যজগতের বাগান হারালো তার বাঞ্ছারামকে। অভিনয়ের দুনিয়ায় এক গভীর শূন্যতা তৈরি করে চলে গেলেন মনোজ মিত্র। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে। মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮৬ বছর বয়সী এই কিংবদন্তি। ১৯৩৮ সালের ২২শে ডিসেম্বর বাংলাদেশের সাতক্ষীরায় জন্ম মনোজ মিত্রের। অভিনয়ের সঙ্গে প্রেমটা ছিল ছোটবেলার। স্কুল থেকেই নাটক টানত তাকে। মেয়ে সেজেও অভিনয় করেছিলেন, কিন্তু বাবা ছিলেন থিয়েটার বিরোধী। লন্ডনে টেমস নদীর ধারে এক একান্ত আলাপচারিতায় এবিপি আনন্দকে জানিয়েছিলেন সেই কথা তিনি। আপনার বাবা আইএএস পরীক্ষার ফর্ম এনেছিলেন আপনার জন্য, তখন বাড়িতে কি ধরনের, যখন নাটকের জগতে পা দিলেন, যখন মঞ্চ, বাংলা মঞ্চ আপনাকে টানছে, তখন কি ধরনের বাড়িতে প্রতিক্রিয়া হয়েছিল? স্বপ্ন পূরণের আজকে যেখানে দাঁড়িয়ে টেমসের ধারে বাংলা নাট্য জগতের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব মনোজ মিত্র কথা বলছেন, সেটা তখন ভাবতে পেরেছিলেন? অদ্ভুত অদ্ভুত সব ঘটনা আছে। আমার বাবা একেবারেই থিয়েটার বিরোধী একজন লোক ছিলেন। আমার কাকারাও ছিলেন, তারা কেউ কোনো দিন থিয়েটার দেখেননি, কোনো নাটক পড়েননি। আমি যত নাটক লিখেছিলাম সেগুলো পড়েননি কোনো দিন, এবং শেষ পর্যন্ত তারা কোনো দিন আমার কোনো থিয়েটারও দেখেননি, সিনেমাও দেখেননি, কিছুই দেখেননি। কিন্তু আমাদের পরিবার আমাদের দেশে থাকতে, পূর্ববঙ্গে থাকতে থিয়েটারকে পৃষ্ঠপোষকতা, সামাজিক দায়বদ্ধতার কারণে করতে হতো। এক একটা পরিবার থাকতো না, যাদের বাড়িতে সব কিছু থাকতো, এটা হতো ওটা হতো, দুর্গোৎসব হতো, থিয়েটারও হতো। তো আমার মেজো কাকা প্রায় বেত নিয়ে ঘুরতেন যাতে আমাদের উঠোনেই হতো নাটক, যাদের না দেখি। বাংলাদেশের সাতক্ষীরা ছেড়ে চলে আসতে হয়েছিল পশ্চিমবঙ্গে। স্কটিশ চার্চ কলেজে ভর্তির পর নাটক আরও পেয়ে বসে। তবে তার মধ্যেই বেশ কিছুদিন কলেজেও পড়ান তিনি। আপনি তো কলেজে পড়িয়েছেন, নিওয়ালিপুর কলেজে পড়িয়েছেন, রানীগঞ্জে পড়িয়েছিলাম, আর শেষে পড়িয়েছি আমাদের রবীন্দ্র ভারতীতে। অ্যাকচুয়ালি আমি তো কলেজে পড়াতাম ফিলসফি, আর রবীন্দ্র ভারতীতে যখন পড়াতে এলাম তখন আমাকে তরুণ রায় মশাই ছিলেন ওখানে, রমারঞ্জন বাবু, উনি আমাকে নাটকের ডিপার্টমেন্টে নিয়ে এলেন। ফলে আমার চাকরির জীবনে আমি দুটো বিষয় পড়িয়েছি, ফিলসফি পড়িয়েছি ২৪ বছর, আর নাটকের এখানে ২১ বছর। বাঞ্ছারামের কাপালির হাহাকার আজও বাঙালির মনকে কাঁদায়। তিনি আগলে রেখেছিলেন তার বাগান, নাটকের বাগান। আপনার বাঞ্ছারামের বাগান সিনেমা দেখতে গিয়ে আপনার বড় মামা আমার ভাগ্নে বলে চেঁচিয়ে উঠেছিলেন। সেইটা তো মানে একটা পারিবারিক গর্বের জায়গাও পাশাপাশি তৈরি হচ্ছিল যখন ক্রমশ, হ্যাঁ সেটাই বলছি, যে তারপরে মানে তার কি প্রতিক্রিয়া ছিল? ভাইয়া বাবাকে ধরে নিয়ে গেছিলেন দেখতে, তারপরে খানিকক্ষণ বাবারে যে ভাগ্নে এসছে, তারপরে দেখছি বাবা ঘুমুচ্ছেন ওখানে, তো ঘুমুচ্ছেন চোখ বন্ধ করে। তারপর তোমাকে ডেকে ডেকে আর চারপাশের লোককে বড় মামা বলতে থাকলেন, কিন্তু বাবার কোনো সাড়ার শব্দ নেই। এবং সব হয়ে গেলে খালি মানে ঘুমের রক্তচক্ষু বার করে বললেন, হয়ে গেছে, বাঁচা গেছে, চলুন। বন্ধুরা মিলে তৈরি করেছিলেন নাটকের দল সুন্দরম। কলেজে পড়াকালীনই তার কলমে লেখা হয় মৃত্যুর চোখে জল। প্রথম লেখা নাটকই সবাইকে চমকে দিয়েছিল। তারপর বারবার সাজানো বাগান, পরবাস, চাক ভাঙা মধু, নরক গুলজার, রাজদর্শন, জান এই ভারতে ১০০রও বেশি নাটক লিখেছেন, করেছেন নানা পরীক্ষা নিরীক্ষা। বাইপাস সার্জারি হওয়ার পরেও কাজ নিয়ে মেতে থাকতেন সর্বক্ষণ। এখন কত ঘন্টা কাজ করেন? ২০০৩ সালে আপনার বাইপাস হয়েছে, এখনো কতটা সময় নাটককে দেন মঞ্চে, এবং আপনার লেখার গতি কিন্তু তাতে কমেনি? হ্যাঁ, এখন তো আমি বেশি কাজ করি,
আমি তো ডক্টর কুণাল সরকারকে বলেছিলাম যে আমি সব কাজগুলো করতে পারবো কিনা, আর সাজানো বাগানটা করতে পারবো কিনা, মানে বাঞ্ছারামের বাগানে। তো উনি বললেন আপনি নিশ্চয়ই পারবেন, 4 মাসের মধ্যেই পারবেন। এবং আমি 4 মাসের মধ্যে পারবো? বলে আচ্ছা আমি থাকবো, তাহলে আপনার ভরসা থাকবে? বললাম হ্যাঁ। তো কুণাল সরকার, ডক্টর সরকার উনি নিজে চলে এসেছিলেন থিয়েটারে এবং আমরা করেছিলাম ফেস্টিভ্যালে। এখন তো আমি তো রেগুলার ওটাও করি, সব নাটকও করি, ছবি টেলিভিশন করি এবং লেখালেখিও করি। খালি আগে আমি রাত জাগতাম, মানে সারা রাত ধরে লিখতাম, সারা রাত দিনও লিখতাম অনেক সময় টানা। সে একবার সাগরদার বকুনি খেয়ে টানা 48 ঘন্টা লিখেছিলেন, লিখে এখন আমি সাগরময় ঘোষের লেখা জমা দেওয়ার কথা ছিল। এখন আমি আর করতে পারি না, এখন রাত্রিটা জাগি না। যেভাবে তিনি জীবন দেখেছিলেন তার নাটক ছিল সেই জীবন দর্পণ। মঙ্গলবার নিভল সেই জীবন জ্যোতি। চলে গেলেন বাংলার নাটকের এক পরম মিত্র, মনোজ মিত্র। এবিপি আনন্দ।